ষষ্ঠী কিন্তু কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্র দিয়ে হয়। ঠিক আছে, তো শেষে ষষ্ঠী যখন হয় তখন তার কিরকম, শেষে ষষ্ঠী যখন হয় তখন তার কিরকম অর্থ হয় এটা আমরা দেখি। যেমন ধরুন চৈত্রস্য অশ্বহ, চৈত্রস্য অশ্বহ, এইখানে এই চৈত্রস্য এইখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে কোন সূত্র দিয়ে হয়েছে না ষষ্ঠী শেষে। এই চৈত্র এই বাক্যে কোনো কারক নয়, এটা অশ্বের সাথে এর একটা সম্বন্ধ আছে মাত্র। ঠিক আছে, কি সম্বন্ধ? চৈত্রের অশ্ব, অশ্বটা চৈত্রের একটা সম্পত্তি আর চৈত্র হলো তার স্বামী, তাই স্বস্বামী ভাব সম্বন্ধ। চৈত্র এবং অশ্বের মধ্যে স্বস্বামী ভাব সম্বন্ধ। এই চৈত্রকে যদি আমরা চৈত্রস্য এটাকে যদি আমরা ভাঙি কি পাবো? চৈত্র যুক্ত কোন বিভক্তিকে পাবো এখানে? ইয়স। ওয়াস, হ্যাঁ, ওয়াস। আর অশ্ব হলো অশ্ব যুক্ত সু। তো অশ্ব সু, এখান থেকে আমরা অশ্ব পেলাম, সুয়ের অর্থ একত্ব, সেই একত্ব অশ্বে গিয়ে অন্বিত হবে, ব্যাস। চৈত্র পদের অর্থ চৈত্র। এখন এই ওয়াস পদের অর্থ কি হবে? ষষ্ঠী বিভক্তির অর্থ কি হবে না যে অর্থে ওটা বিহিত হয়েছে, যে অর্থে ওই প্রত্যয়টা বিহিত হয়েছে সেইটাই তার অর্থ হবে। কোন অর্থে বিহিত হয়েছে? কোন অর্থে বিহিত হয়েছে? একটা সম্বন্ধ অর্থে। সেই সম্বন্ধটা কি? স্বস্বামী ভাব সম্বন্ধ এখানে। তো স্বস্বামী ভাব সম্বন্ধকে আমরা স্বত্ব বলেও লিখতে পারি, স্বামিত্ব বলেও লিখতে পারি, স্বত্ব বলেও লিখতে পারি, স্বামিত্ব বলেও লিখতে পারি। তো আমরা এখানে স্বত্ব বলে লিখলাম, স্বত্ব, স্বত্ব। ঠিক আছে, স্বত্ব। দেখুন স্বত্ব মানে সোম, চৈত্র এবং অশ্বের মধ্যে সোমকে, সোম মানে ধনম মানে সম্পত্তি, সেটা কে না অশ্ব। স্বামীকে চৈত্র, তাই তো? স্বামী হলো চৈত্র। আমরা যদি চৈত্র আর অশ্বের মধ্যে সম্বন্ধ করি তাহলে চৈত্র আর অশ্ব এদের মধ্যে চৈত্র হলো স্বামী, তাই চৈত্রের মধ্যে কি আছে? স্বামিত্ব আছে। আর অশ্ব হলো সোম, তাই অশ্বের মধ্যে কি আছে? স্বত্ব, অশ্বের মধ্যে আছে স্বত্ব। তো এই স্বত্ব এই স্বামিত্বের দ্বারা নিরূপিত হয়, আবার এই স্বামিত্ব এই স্বত্বের দ্বারা নিরূপিত হয়। আমরা উভয়ত নিরূপ্য নিরূপক ভাব সম্বন্ধ করতে পারি। ঠিক আছে, উভয়ত নিরূপ্য নিরূপক ভাব সম্বন্ধ করতে পারি। কিন্তু চৈত্রের মধ্যে যে স্বামিত্ব আছে, যদি বলি সেই স্বামিত্ব অশ্বের দ্বারা কি হয় বা স্বামিত্বের অশ্বের সাথে কি সম্বন্ধ হবে না সেই স্বামিত্ব অশ্বের দ্বারা সবসময় নিরূপিত হয়, তাই অশ্ব হয়ে যাবে নিরূপক। আর এই যে স্বত্ব, অশ্বের মধ্যে যে স্বত্ব রয়েছে সেই সম্বন্ধ সেই স্বত্ব চৈত্রের দ্বারা নিরূপিত হয়, তাই সেই স্বত্বের নিরূপক হবে চৈত্র। আমরা স্বত্বের থেকে চৈত্রের দিকে যখন যাব তখন সম্বন্ধ হবে নিরূপকত্ব, আর চৈত্র থেকে স্বত্বের দিকে যখন যাব তখন সম্বন্ধ হবে কি সম্বন্ধ হবে? চৈত্র থেকে যখন নিরূপিতত্ব সম্বন্ধ। ঠিক, ঠিক। তাহলে এইখানে চৈত্র থেকে আমরা স্বত্বের দিকে যাব কি সম্বন্ধ হবে? নিরূপিতত্ব, নিরূপিত, নিরূপিত। ঠিক, নিরূপিতত্বম। আচ্ছা, এই স্বত্ব থেকে আমরা অশ্বের দিকে যাব কি সম্বন্ধ হবে? আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব, আশ্রয়ত্ব। কেন? কারণ অশ্ব তো হলো সোম, সোম মানে ধনম, অশ্ব হলো সোম, তার মানে স্বত্ব অশ্বেতে থাকে, তাই স্বত্বের আশ্রয় হলো অশ্ব। তাহলে পুরো শব্দবোধটা কি হবে? কি হবে পুরো শব্দবোধটা? পুরো শব্দবোধ চিরঞ্জিত, পুরো শব্দবোধটার আকার কি হবে? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। এটা এরকম হবে, চৈত্র নিরূপিত সত্ত্ব আশ্রয়ত্ব অশ্বহ। আশ্রয়ত্ব অশ্বহ হবে কি? আশ্রয়, আবার বল। এটা তো সম্বন্ধ, হ্যাঁ স্যার সরি, ওটা সম্বন্ধ। আশ্রয় হ্যাঁ অশ্বহ। হ্যাঁ,
চৈত্র নিরূপিত স্বত্বাশ্রয় অশ্বহ অথবা একত্বাশ্রয়টাকে আমরা যোগ করতে পারি। চৈত্র নিরূপিত স্বত্বাশ্রয় একত্বাশ্রয় অশ্বহ। চৈত্র নিরূপিত স্বত্বাশ্রয় একত্বাশ্রয় অশ্ব। আচ্ছা, এইখানে এই যে ওয়াস প্রত্যয়ের অর্থ, এটা তো আমরা স্বত্ব করেছি, কিন্তু আমরা কি বললাম যে এটাকে আমরা স্বামিত্বও লিখতে পারি। যদি স্বামিত্ব অর্থ করি তখন সম্বন্ধগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি সম্বন্ধ হবে? যদি স্বামিত্ব করি তাহলে চৈত্র থেকে যখন স্বামিত্বে অন্বয় করব তখন কি সম্বন্ধ হবে? লিষ্ঠত্ব। বাকিদের অন্যদের বোঝা যাচ্ছে না? রিয়া মন্ডল আপনি যিনি আছেন আপনি বলুন তো, এই চৈত্র থেকে স্বামিত্বের দিকে যখন যাব তখন সম্বন্ধ কি হবে? আশ্রিত। আশ্রিতত্ব। কেন? কেন? ঠিক বলেছেন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু কেন? আমি সেই যুক্তিটা জানতে চাইছি। কারণ স্বামিত্বে চৈত্র আছে। কারণ না, স্বামিত্বে চৈত্র নেই, চৈত্রে স্বামিত্ব আছে। চৈত্র। চৈত্রে, হ্যাঁ। হ্যাঁ, কারণ চৈত্র হলো স্বামী, তাই চৈত্রের মধ্যে স্বামিত্ব রয়েছে, তাই চৈত্রের দিক থেকে স্বামিত্ব হলো আশ্রিত, তাই সম্বন্ধটা হবে আশ্রিতত্বম। আশ্রিতত্বম, ঠিক আছে। আচ্ছা, এই স্বামিত্বের থেকে যখন অশ্বের দিকে যাব তখন সম্বন্ধ কি হবে? এটা অন্য কেউ বলুন। দেবজিৎ দা বলো তো, এটা কি হবে? স্বামিত্ব থেকে যখন অশ্বের দিকে যাব তখন সম্বন্ধটা কি হবে? নিরুপতত্ব। না, নিরূপিতত্ব হবে না, ভেবে বলো। নিরূপিতত্ব হবে না। তুমি ঠিকই দিকে যাচ্ছ, কিন্তু নিরূপিতত্ব হবে না। কেন হবে না? স্বামিত্ব হলো ধর্ম, অশ্ব হলো ধর্মী। ও নিরুপকত্ব। নিরুপকত্ব। নিরূপকত্ব, ঠিক, নিরূপকত্ব। নিরূপকত্ব, স্বামিত্বের নিরূপক হলো অশ্ব। তখন তাহলে পুরো শাব্দবোধরা কি দাঁড়াবে? প্রিয়াঙ্কা, তখন পুরো শাব্দবোধরা কি দাঁড়াবে? চৈত্র আশ্রিত স্বামিত্ব নিরূপকः অশ্বः। হ্যাঁ, স্বামিত্ব, চৈত্রাশ্রিত স্বামিত্ব নিরূপকः একত্বাশ্রয়ः অশ্বः। তাহলে আমরা এই ওয়াস প্রত্যয়ের অর্থ এখানে স্বত্বও ধরতে পারি, স্বামিত্বও ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইটা কিন্তু বাক্য ভেদে চেঞ্জ হয়ে হয়ে যাবে সম্বন্ধগুলো। যেমন এইখানে না হয় চৈত্রস্য সম্বন্ধ তো হাজার হাজার হতে পারে। চৈত্রস্য অশ্বহ, এখানে ওয়াস প্রত্যয়টা বা ষষ্ঠী বিভক্তিটা সম্বন্ধ অর্থে হয়েছে, সেই সম্বন্ধটা এখানে স্বস্বামী ভাব সম্বন্ধ। কিন্তু যদি আমরা বাক্যটা এরকম লিখি যে দশরথস্য পুত্রঃ, দশরথস্য পুত্রঃ, এখানে তো এখানেও ষষ্ঠী হয়েছে, কিন্তু এখানে দশরথ আর পুত্রের মধ্যে সম্বন্ধটা কি? দশরথস্য পুত্রঃ রামঃ, এখানে দশরথ আর পুত্রের মধ্যে সম্বন্ধটা কি স্বস্বামী ভাব সম্বন্ধ? তা তো নয়। এখানে সম্বন্ধটা কি হবে? জন্যজনক জন্মজনক জন্যজনক ভাব সম্বন্ধ। তো সেই ক্ষেত্রে ওয়াস প্রত্যয়ের অর্থ আমরা হয় জন্যত্ব লিখতে পারবো, নয়তো জনকত্ব লিখতে পারবো, ঠিক আছে। তো এরকম কিন্তু বাক্য দেখে সেই সম্বন্ধগুলোকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। ব্যাস। আচ্ছা, এইটা শেষ ষষ্ঠী। আচ্ছা, আপনারা অন্যান্য বাক্য তো এগুলো মেলাবেন, চেষ্টা করবেন। এটা গেল শেষ ষষ্ঠীর কথা। এবার কারক ষষ্ঠীতে আসি। কারকেও ষষ্ঠী হয়। কোন কোন কারকে? কর্তৃকর্ম কারকে ষষ্ঠী বিধান করার একটা সূত্র আছে। কি সূত্র? কর্তৃকর্মণ কর্তৃকর্মণঃ কৃতি। কর্তৃকর্মণঃ কর্তৃকর্মণকৃতি। কৃতি মানে কৃতি মানে কৃতিযোগে। কৃতিযোগে মানে কৃত প্রত্যয়ের যোগে কর্তা এবং কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। কৃত প্রত্যয়ের যোগে কর্তা এবং কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। সেই ক্ষেত্রে সেই ষষ্ঠীর অর্থ কি হবে? ক্লিয়ার একদম। যদি কর্তায় ষষ্ঠী হয় তাহলে সেই ষষ্ঠী বিভক্তির অর্থ হবে কি? কর্তৃত্বম। যদি কর্মে ষষ্ঠী হয় তাহলে ষষ্ঠী বিভক্তির অর্থ হবে কর্মত্বম, ঠিক আছে। ধরুন এরকম একটা উদাহরণ লিখুন যে কর্তৃ ষষ্ঠীর একটা উদাহরণ লিখুন। অন্নস্য পক্তা চৈত্রঃ। অন্নস্য পক্তা চৈত্রঃ। পক্তা মানে কি? পক্তা পাচকঃ এক জিনিস,
মানে যিনি পাক করেন। পাকও কর্তা, পক্তা মানে পাকও কর্তা। পজ ধাতুর সাথে কোন প্রত্যয় হয়েছে? ত্রিশ প্রত্যয় করলে পক্ত্রী হয়, সেখান থেকে এক বচনে পক্তা হয়েছে। ঠিক আছে, তো অন্যস্য পক্তা চৈত্র। আমরা যদি এই শব্দ এখানে পদ বিভাগটা করি কি পাবো? অন্য যুক্ত কি প্রত্যয়টা কি? অস। আচ্ছা, পক্তা এটাকে ভাঙলে আমরা কি পাবো? পদ যুক্ত ত্রিচ প্রত্যয়। ঠিক আছে, ত্রিচ। চৈত্র যুক্ত সু। আমরা এখানে ত্রিচ প্রত্যয়টাকে দেখানোর জন্য আলাদা করে দেখাচ্ছি ত্রিচ প্রত্যয় অর্থটা কি হবে। তো অন্য শব্দের অর্থ অন্য, এখানে ওয়াস এর অর্থ কি হবে? এখানে অন্য সিও, এই যে ষষ্ঠী বিভক্তিটা হয়েছে, এটা কর্তায় হয়েছে না কর্মে হয়েছে? কর্মে। কর্মে হয়েছে। তাহলে ওয়াস প্রত্যয়ের অর্থ কি হবে? কর্মত্ব। ঠিক, কর্মত্ব। আচ্ছা, পজ ধাতুর অর্থ পাক, আর এই ত্রিচ প্রত্যয়ের অর্থ কি হবে? এগুলো ব্যুৎপত্তিবাদে আছে যে কর্তৃবিহিত যে কৃত প্রত্যয়, মানে কর্তৃকারকে বিহিত যে কৃত প্রত্যয় বা কর্তৃবাচ্যে বিহিত যে কৃত প্রত্যয়, তার অর্থ কৃত্যাশ্রয়। তার অর্থ হচ্ছে কৃত্যাশ্রয়। এখানে ত্রিচ প্রত্যয়টা কর্তরি বিহিত হয়েছে, তাই এর অর্থ হবে কৃত্যাশ্রয়। কৃত্যাশ্রয় মানে কে? কৃত্যাশ্রয় মানে কে? কর্তা। কর্তা, ঠিক। কৃত্যাশ্রয় মানে কর্তা। ঠিক আছে, কৃত্যাশ্রয় মানে কর্তা। আর চৈত্র সু থেকে চৈত্র পেলাম, বা সুয়ের অর্থ একত্র করে আমরা অর্থ করতে পারি। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে যে কর্তৃবিহিত যে কৃত প্রত্যয়, তার কৃত্যাশ্রয়ে শক্তি। কর্তৃবিহিত কৃত প্রত্যয়স্য কৃত্যাশ্রয়ে শক্তি। কর্তৃবাচ্যে যে কৃত প্রত্যয় বিহিত হয়, তার কৃত্যাশ্রয়ে শক্তি আছে, মানে তার অর্থ হলো কৃত্যাশ্রয়। আচ্ছা, এবার আমরা সম্বন্ধ করব। অন্য থেকে কর্মত্বের দিকে যাব, কি সম্বন্ধ হবে? নিষ্ঠত্ব। নিষ্ঠত্ব। এই বাক্যে কর্মকে অন্য, তাই অন্যের মধ্যে কর্মত্ব থাকবে, তাই নিষ্ঠত্ব সম্বন্ধ। নিষ্ঠত্ব। আচ্ছা, পাক, পাক থেকে কর্তার দিকে যাব আমরা। পাক থেকে কর্তার দিকে কোন সম্বন্ধ হবে? দেখুন, পাক একটা ক্রিয়া, আর কর্তা সেই ক্রিয়ার কে হয়? জনক হয় না? জনক। হ্যাঁ, জনক। জনকত্ব সম্বন্ধ হবে। ঠিক আছে, জনকত্ব সম্বন্ধ। আচ্ছা, ব্যাস, এইবার দেখুন, এই কর্মত্বের অন্বয় কোথায় করব আমরা? পাকে করব। এই পাকের দিক থেকেই তো সে কর্ম, তাই কর্মত্বের অন্বয় হবে পাকে। কি সম্বন্ধ হবে? জনকত্ব। জনকত্ব। কর্মত্বের জনক হবে পাক, তাই জনকত্ব। ঠিক। আর কর্তা থেকে চৈত্রের দিকে যাব, কি সম্বন্ধ হবে? অভেদ। কেন অভেদ হবে? চৈত্রই তো কর্তা। হ্যাঁ, ঠিক। কর্তাটা কে? চৈত্রই। চৈত্রা ভিন্ন কর্তা তো এখানে। এই যে পক্তা, এখানেও প্রথমা আছে, চৈত্র এখানেও প্রথমা আছে, তাই না? সমান বিভক্তিকয়োঃ অভেদান্বয়ঃ। একটা নিয়ম আছে, বাক্যে যারা সমান বিভক্তিক পদ, তাদের অভেদান্বয় হয়। এখানে পক্তা, এখানে ত্রিচ প্রত্যয়ের পরে অ্যাকচুয়ালি কি ছিল? সু এই প্রত্যয় ছিল, তাই তো? মানে প্রথমা বিভক্তি ছিল। তার চৈত্রতেও প্রথমা বিভক্তি আছে, তাই তাদের অন্বয়টা কি হবে? অভেদ সম্বন্ধে অন্বয় হবে। সমান বিভক্তিকয়োঃ অভেদান্বয়ঃ। তো এই কর্তার সাথে চৈত্রের যখন অন্বয় হলো, তখন অভেদ বা অভিন্নত্ব এই সম্বন্ধে অন্বয় হবে। ঠিক আছে, তাহলে পুরো শব্দবোধটা কেমন দাঁড়াবে? ডলি সরকার, ডলি আপনি যিনি আছেন আপনি বলুন তো, পুরো শব্দবোধের আকারটা কেমন দাঁড়াবে? কর্মত্ব জনক, পাক জনক, কর্তা কর্তা ভিন্ন চৈত্র। কর্তা ভিন্ন তখন আর হবে না, কর্তৃ অভিন্ন, এরকম কর্তৃ ভিন্ন চৈত্র এরকম করতে হবে। ঠিক আছে, অথবা কৃত্যাশ্রয়া ভিন্ন চৈত্র, এরকমও করা যেতে পারে। কৃত্যাশ্রয়া ভিন্ন চৈত্র, তাও লেখা যেতে পারে। ঠিক আছে, অন্যনিষ্ঠ কর্মত্ব জনক, পাক জনক, কৃত্যাশ্রয়া ভিন্ন চৈত্র, এরকম আমরা শব্দবোধ পাবো। তাহলে দেখুন, দুটো জায়গায় দুরকম ভাবে আমরা
ষষ্ঠী বিভক্তির অর্থকে পাচ্ছি, এক জায়গায় সম্বন্ধ রূপ অর্থ পাচ্ছি আর এক জায়গায় কারক রূপ অর্থ পাচ্ছি। তো যেখানে সম্বন্ধে ষষ্ঠী হয়েছে সেখানে সম্বন্ধ রূপ অর্থ হবে, আর যেখানে কারক হয়েছে সেখানে কারক অর্থ হবে। ব্যাস। এইভাবে অন্যান্য কারক প্রকরণ ধরে ধরে, সেখানে তো প্রচুর উদাহরণ রয়েছে বিভিন্ন সূত্রের মধ্যে, সেই সূত্র থেকে উদাহরণগুলোকে খুঁজে খুঁজে আপনারা বের করার চেষ্টা করবেন শব্দবোধগুলো কেমন হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে সপ্তমী। সপ্তমী বিভক্তি কোন কারকে হয় সাধারণত? অধিকরণ কারক। অধিকরণ। তার সূত্র কি? আধার অধিকরণ। আরে তার সূত্র বলতে সপ্তমী বিভক্তি বিধান করার সূত্র। সপ্তমী অধিকরণ। অধিকরণে চ। সপ্তমী অধিকরণে চ। ঠিক আছে, তার মানে অধিকরণে সপ্তমী হয়। আচ্ছা, অধিকরণ মানে কি? আধার। আধার। আমরা পড়েছি কোন সূত্রে? আধারঃ অধিকরণম, এই সূত্রে আধারঃ অধিকরণম। আচ্ছা, আধার বলতে কিরকম আধার? কার আধার? ক্রিয়ার আধার। ক্রিয়ার আধার। ক্রিয়ার আধার তো কর্তা বা কর্ম হয়, তাই না? ক্রিয়ার আধার তো কর্তা বা কর্ম হয়, তাহলে ক্রিয়ার আধার কি অধিকরণ বলা হচ্ছে যে? তার একটা উত্তরও আছে, সেই আধার অধিকরণ এই সূত্রের বৃত্তির মধ্যেই আছে। কি কি আছে? কর্তৃকর্ম দ্বারা দন্নিষ্ঠ ক্রিয়ায় হ্যাঁ, ঠিক আধার। ঠিক। ক্রিয়ার সাক্ষাৎ আধার নয়, কর্তৃকর্ম দ্বারা তন্নিষ্ঠ ক্রিয়ার আধার। মানে ক্রিয়া থাকে কোথায়? কর্তা বা কর্মে। কর্তা বা কর্মে, আর সেই কর্মের যে আধার, তার মানে পরম্পরা সম্বন্ধে কার আধার হলো? ক্রিয়ারই আধার হলো। ক্রিয়া থাকে কর্তা বা কর্মে, সেই কর্তা বা কর্ম যেখানে থাকে, যে অধিকরণে থাকে, তাকে বলবো আমরা আধার। তার মানে পরম্পরা সম্বন্ধে সে ক্রিয়ারই আধার হলো। ওই জন্য ওই সূত্রের বৃত্তিতে বলা ছিল কর্তৃকর্ম দ্বারা তন্নিষ্ঠ ক্রিয়ায়া আধার। ক্রিয়ায়া আধার, ক্রিয়ার আধার কেমন ভাবে? কর্তৃকর্ম দ্বারা। কর্তৃকর্ম দ্বারা তন্নিষ্ঠ ক্রিয়া। এটা এতক্ষণ কেন বললাম তার আমরা মানে শব্দভুল করার সময় সেটাকে বলবো যে এই কথাগুলো আমরা কেন বললাম। দেখুন, একটা বাক্য লিখুন, যে কোনো একটা বাক্য লিখুন, সপ্তমী বিভক্তি দিয়ে যে কোনো একটা বাক্য লিখুন, যে ধরুন স্থল্যাম ওদনম পচতি রামঃ। স্থল্যাম স্থল্যাম ওদনম পচতি রামঃ। এই বাক্যের মানে কি? এই বাক্যের মানে কি? রাম হ্যাঁ, ওদন পাক রাম স্থালিতে। স্থালি মানে হচ্ছে হাঁড়ি। স্থালি হাঁড়িতে মানে ভাত রান্না করছে। ভাত রান্না করছে। এই হচ্ছে বাক্য। এখানে অধিকরণ কারক কোনটা? ছাড়লাম। আচ্ছা, এই বাক্যে কর্তা কে আছে? কর্ম ওদন। এখানে স্থলিটা যে অধিকরণ, সেটা কার দৃষ্টিতে? আমরা বলেছি আধার অধিকরণ কি? যে কর্তা বা কর্মের আধার হয়। এখানে স্থলিটা কার আধার? রামের নাকি ওদনের? উদনে ওদনের। তার মানে কর্মের দিক থেকে। এখানে অধিকরণটা কিন্তু কর্মের দিক থেকে। ঠিক আছে? ব্যাস। এবারে যদি আমরা পদ বিভাগটা করি, আচ্ছা, কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে কি? ক্লিয়ার যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসলে বজ্রাঘাত হচ্ছে প্রচন্ড এখানে। হ্যাঁ, বলুন, কি কি বলছিলেন? কেউ কিছু বলছিলেন? আচ্ছা, আমরা এখানে কর্তার হবে না স্যার, এখানে কর্তার আধার তো হবে না। কর্তার আধার কি করে হবে? রাম কি হাঁড়ির মধ্যে থাকে? কর্মের আধার হবে তো স্যার। হ্যাঁ, কর্মের আধারই তো বলছি আমরা। আমি কি কর্তা বললাম? না না স্যার, ওটাই বলছিলাম স্যার। ও আচ্ছা, কর্মের আধার ওদনটাই তো এখানে কর্ম, তার আধার স্থলিটা। ঠিক আছে? তার মানে দেখুন, আধার এটা তো একটা কারক, বা অধিকরণটা একটা কারক। কারক মানেই তার ক্রিয়ার সাথে সম্বন্ধ হবে। ক্রিয়া এখানে পাকক ক্রিয়া। পাকক ক্রিয়ার সাথে স্থলির সম্বন্ধ হবে ঠিকই, কিন্তু মাঝখানে একটা অন্য কেউ থাকবে, মিডিয়েটার কেউ থাকবে। আধার মানেই
মাঝখানে মিডিয়েটার হবে হয় কর্তা নয়তো কর্ম, ঠিক আছে। যদি কর্তা বা কর্ম উপস্থিত থাকে তাহলে কর্তা বা কর্মকে দ্বার করেই সে ক্রিয়ার আধার হবে। যদি এমন যদি হয় বাক্যে কর্তা বা কর্মের উপস্থিতি নেই, তখন আমরা ডিরেক্টলি ক্রিয়াতে অন্বিত করতে পারি। আদারওয়াইজ কিন্তু কর্তা বা কর্মের মাধ্যমেই তাকে ক্রিয়াতে অন্বিত করা হয়, ঠিক আছে। এইরকম যেহেতু ভর্তৃহরির কাজ, আমরা যদিও জানি যে ক্রিয়া অধিকরণ মানে সরি কারকের অন্বয় কোথায় হয়, ক্রিয়াতে, তথাপি এই ক্ষেত্রে অধিকরণের ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি ক্রিয়াতে অন্বয় করব না, যেহেতু বৃত্তিতে ওইভাবে বলা আছে যে কর্তৃকর্ম দ্বারা। এই যে ভর্তৃহরির যে বাক্যপদীও আছে না, সেখানেও তো আছে যে কর্তৃকর্ম ব্যবহিতাম অসাক্ষাৎ ধারয়ত ক্রিয়াম উপকুর্বত ক্রিয়া সিদ্ধ শাস্ত্রে অধিকরণম স্মৃতম। মানে কর্তৃকর্ম ব্যবহিত অসাক্ষাৎ ধারয়ত ক্রিয়াম, যে ক্রিয়াকে ধারণ করে, সাক্ষাৎ রূপে নয়, অসাক্ষাৎ ব্যবহিত রূপে। কেমন ভাবে? কর্তৃকর্মের দ্বারা ব্যবহৃত, মানে মাঝখানে ব্যবধানটা কি থাকে, কর্তা অথবা কর্ম। তার মানে অধিকরণের সাথে ক্রিয়ার অন্বয় হবে ঠিকই, কিন্তু মাঝখানে ব্যবধান রূপে কে থাকবে, কর্তা বা কর্ম, যদি তারা বাক্যে উপস্থিত থাকে। তার মানে অধিকরণের অন্বয় আমরা কোথায় করব, অধিকরণত্বের অন্বয় বা আধারত্বের অন্বয় কোথায় করবো, হয় কর্তাতে করবো নয়তো কর্মতে করবো, ঠিক আছে। ব্যাস, তাহলে স্থল লিয়াম, এটাকে আমরা ভাঙি, স্থলি যুক্ত কি পাবো, ই, ঠিক, ই, সপ্তমী বিভক্তিতে ই পাবো। ওদনম, একে ওদন যুক্ত অম অম। পচতিকে ভাঙলে পচ যুক্ত তি পচ যুক্ত তি। রামহকে ভাঙলে রাম যুক্ত সু রাম যুক্ত সু। এবার দেখুন স্থলি পদের অর্থ স্থলি, ই এর অর্থ আমরা আধারত্ব লিখবো, আধারত্ব। দেখুন এইখানে না আধারত্বও লেখা যায়, আধেয়ত্বও লেখা যায়, ঠিক আছে। আমরা এখানে আধারত্ব লিখছি, আধারত্ব। আচ্ছা, ওদন পদের অর্থ কি? ওদন পদের যা পদার্থ ওদন। অন্ন। হ্যাঁ, অম পদের অর্থ এখানে কি হবে, কর্ম কর্ম। এটা তো অনেকবার করা হয়েছে বাকি জিনিস। পজ ধাতুর অর্থ পাক, ই এর অর্থ কি হবে, কৃতি। কৃতি। আর রাম ও সু থেকে আমরা রামকে পেলাম, ঠিক আছে। এবার আমরা প্রকৃতির অর্থগুলোকে প্রত্যয়ের অর্থেতে নিয়ে যাই। স্থলি থেকে আধারত্বের দিকে যাব, কি সম্বন্ধ হবে, আশ্রিতত্ব। আশ্রিতত্ব। কেন প্রিয়াঙ্কা, কেন আশ্রিতত্ব? আধারত্ব তো স্থালিতে থাকে। হ্যাঁ, কারণ স্থলিটা হলো আধার, তাই তাতে আধারত্ব থাকে, তাই স্থলির দিক থেকে আধারত্ব হলো আশ্রিত, তাই সম্বন্ধটাকে আমরা লিখবো আশ্রিতত্ব, আশ্রিতত্ব, আশ্রিতত্ব। আচ্ছা, উদন থেকে কর্মত্বের দিকে যাব, কি সম্বন্ধ, এগুলো অনেকবার হয়ে গেছে, কি সম্বন্ধ হবে, আশ্রিতত্ব। হ্যাঁ, আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব লিখতে পারি আমরা, নিষ্ঠত্ব। পাক থেকে কৃতির দিকে যাব, কি সম্বন্ধ, অনুকূল কেন অনুকূলত্ব? এই যে ঝুমুর মালিক আপনি যিনি আছেন, ঝুমুর দিয়ে আপনি বলুন, আমরা পাকক ক্রিয়া থেকে কৃতির দিকে যখন যাচ্ছি কেন অনুকূলত্ব সম্বন্ধে অন্যায় করি? প্রথম থেকে এটা পড়া হচ্ছে কিন্তু। বিউটি হাজরা, বিউটি দিয়ে আপনি বলুন, কেন কেন আমরা পাক থেকে কৃতিতে যখন যাই অনুকূলত্ব সম্বন্ধে অন্যায় কেন করি? স্যার মনে পড়ছে না। মনে পড়ছে না? প্রতিদিন পড়া হচ্ছে এটা। আরে পাক তো হলো কি, পাক কি ধাতু অর্থ মানে ক্রিয়া, তাই না? আর এর অর্থ যে কৃতি, কৃতির দ্বারা ক্রিয়া জাত হয়, হয় কিনা? আমরা সেই লাইনটা পড়েছিলাম না, জ্ঞানজন্যা ভবেদ ইচ্ছা, ইচ্ছাজন্যা কৃতির ভবেদ, কৃতিজন্যা ভবেদ চেষ্টা। কৃতির দ্বারা চেষ্টা জাত হয়, চেষ্টা মানে ক্রিয়া, কৃতির দ্বারা ক্রিয়া জাত হয়, তার মানে কৃতি হলো জনক আর চেষ্টা বা ক্রিয়া হলো জন্যীয়। তাহলে পাকের দিক থেকে কৃতি কি, জনক। জনক আর অনুকূল একই কথা, তাহলে পাকের দিক থেকে কৃতি হলো জনক বা অনুকূল,
তাই পাকের থেকে যখন কৃতির দিকে আমরা যাব তখন সম্বন্ধটা হবে জনকত্ব বা অনুকূলত্ব। একেবারে প্রথম দিন থেকে এই পড়াটা হচ্ছে, সম্বন্ধটা হবে জনকত্ব বা অনুকূলত্ব। তাই এখানে অনুকূলত্ব সম্বন্ধে আমরা অন্বয় করি। ঠিক আছে, ভুলে গেলে চলবে কি করে? ব্যাস, এইবার দেখুন এই যে আধারত্ব এর অন্বয় আমরা জেনারেলি দেখছিলাম যে কারক বিভক্তির যে অর্থ তার অন্বয় ডিরেক্টলি কোথায় হচ্ছিল, অন্যান্য জায়গাতে ক্রিয়া- ক্রিয়াতে। ক্রিয়াতে। কিন্তু এইখানে আমরা ডিরেক্টলি ক্রিয়াতে অন্বয় নাও করতে পারি। কোথায় করব? এটা মাঝখানে যাকে মানে মাঝখানে যাকে আশ্রয় করে ক্রিয়া পর্যন্ত যায় তাতে যাব আমরা। এটা এই আধারত্ব কোথায় অন্বয় করব? তার মানে এখানে ওদনে। স্থালী কার আধার? উদাহরণ। ওদনের। তাই এই আধারত্বের অন্বয় করব ওদনে। কি সম্বন্ধ হবে? কি সম্বন্ধ হবে? নিরূপকত্ব। কেন? এটা আমরা নব্বই ভাষা পরিবেশ ক্লাসে বারবার পড়েছি। কুণ্ডে বদরম, কুণ্ডে বদরম বারবার পড়া হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। দেখুন এই এখানে স্থালী হলো কি? আধার। আর আধেয় কে? ওদন। ওদন হলো আধেয়। যে আধার তার মধ্যে কি আছে? আধারত্ব। আর যে আধেয় তার মধ্যে কি আছে? আধেয়ত্ব। এই আধারত্ব আধেয়ত্ব এগুলো সব আগন্তুক ধর্ম, তাই এদের পরস্পর নিরূপক ভাব আছে। কিন্তু এই আধারত্ব ওদনের দ্বারা নিরূপিত হয়, আধারত্ব আধের দ্বারা সবসময় নিরূপিত হয়, আবার আধেয়ত্ব আধারের দ্বারা সবসময় নিরূপিত হয়। তখন তাই আধারত্বের থেকে ওদনের দিকে যখন যাব সব সময় সম্বন্ধটা একটাই হবে। কি সম্বন্ধ হবে? নিরূপিতত্ব। না, আধারত্ব থেকে ওদনের দিকে যাব বলছি না, ওদন থেকে আধারত্বের দিকে না, নিরূপকত্ব। নিরূপকত্ব। হ্যাঁ, নিরূপকত্ব। ওদন সবসময় নিরূপক হবে আধারত্বের, কারণ ওদনটা এখানে ধর্মী, আধারত্ব হলো ধর্ম। ধর্ম আর ধর্মীর মধ্যে ধর্মী নিরূপক হয়, ধর্ম নিরূপিত হয়। ঠিক আছে, তাই স্থলিনিষ্ঠ যে আধারত্ব সেই আধারত্বের নিরূপক কে হলো? দেখুন সেই এটা সহজ কথা খুব। কেন নিরূপক? কারণ স্থালী যে আধার বা স্থালীর মধ্যে যে আধারত্ব এলো সেটা কার দৃষ্টিতে? ওদনে থালির মধ্যে উদন হতে পারতো, জল ফুটতে পারতো, অন্য কিছু হতে পারতো, পিঠে হতে পারতো, পায়েস হতে পারতো। তাই থালির মধ্যে যে আধারত্ব সেটা কার দৃষ্টিতে এটা ক্লিয়ার নয়। যখনই আমরা বললাম উদন, যে উদন রান্না করছে, তখন ওই আধারত্বটা ফিক্সড হয়ে গেল একটা জায়গাতে, মানে ওই আধারত্বটা কন্ট্রোলড হয়ে গেল, নিরূপিত হয়ে গেল। তাই উদন হয়ে গেল ওই আধারত্বের নিরূপক। তাই সম্বন্ধটা হবে নিরূপকত্ব। নিরূপকত্ব। ঠিক আছে, স্থলিনিষ্ঠ যে আধারত্ব সেই আধারত্বের নিরূপক হলো ওদন। সেই ওদননিষ্ঠ কর্মত্ব তার সাথে পাকের অন্বয় করব। কি সম্বন্ধে অন্বয় হবে? কর্মত্ব যখন পাকে যাবে সম্বন্ধটা কি হবে? জনকত্ব। জনকত্ব। এতক্ষণ টাইম লাগছে এটা বুঝতে, এটা কতবার হয়েছে। কর্মত্ব যখন পাকে যাবে তখন সম্বন্ধ হবে জনকত্ব। আর কৃতি রামে যাবে কোন সম্বন্ধে? আশ্রয়ত্ব। 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 ব্যাস, পুরো শব্দটা কি দাঁড়াবে? এটা এই রাজশ্রী বলো, এটা কি সম্বন্ধ? পুরো শব্দটা কি হবে? এই আশ্রিতত্বের জায়গায় নিষ্ঠত্ব লিখছি। এক মিনিট, এই আশ্রিতত্বের জায়গায় নিষ্ঠত্ব লিখছি, কারণ নিষ্ঠত্ব লেখা যায়। এবার নিষ্ঠত্ব দিয়ে বলো। আচ্ছা, স্থলিনিষ্ঠ আধারত্ব, স্থলিনিষ্ঠ আধারত্ব নিরূপক ওদননিষ্ঠ কর্মত্ব জনক জনক পাকানুকূল কৃতি কৃতি আশ্রয় রাম। ঠিক, স্থলিনিষ্ঠ আধারত্ব নিরূপক ওদননিষ্ঠ কর্মত্ব জনক পাকানুকূল কৃত্যাশ্রয় রাম। স্থল্যাম উদনম পচতি, এখান থেকে আমরা এই রকম শব্দবোধ পেলাম। ঠিক আছে, এখানে আধারত্বের অন্বয় আমরা কর্মে গিয়ে করলাম। এরকমই এখানে যদি রামহটা গৃহে রামহ করে দিই, তখন গৃহের মধ্যে
এই রামের পরেই যদি আমরা গৃহে লিখে দিই, ঠিক আছে, গৃহে, তাহলে গৃহেটাকে ভাঙলে আমরা কি পাবো? গৃহ যুক্ত নি, গৃহ শব্দের অর্থ গৃহ, আর ই এর অর্থ কি হবে? আধারত্ব। সেই গৃহ থেকে আধারত্বের দিকে যাব, সম্বন্ধ কি হবে? নিষ্ঠত্ব। আশ্রিতত্ব। হ্যাঁ, বা আশ্রিতত্ব। এখন এই আধারত্বের নিরূপক কে? গৃহ কার আধার? রামের। রামের, কর্তার। তাহলে এই আধারত্বের অন্বয় আমরা কোথায় করব? রামে। রামে। তাহলে আধারত্ব থেকে রামে যখন যাব তখন কি সম্বন্ধ হবে? নিরূপকত্ব। নিরূপকত্ব, ঠিক, নিরূপকত্ব। তখন আমরা পুরো শব্দবোধটা কি লিখবো? জাস্ট যা লিখেছি তার সাথে এইটুকু যোগ করে দেব, গৃহনিষ্ঠ আধারত্ব নিরূপক রাম, এইটুকু যোগ করবো, বাস। ঠিক আছে, এইটা হচ্ছে কর্তা, মানে এই আধারত্বটা কর্তাতে উন্নীত হলো, আর এই আধারত্বটা কর্মে উন্নীত হলো, এইটুকু পার্থক্য। এইভাবে আমরা মোটামুটি সবকটা বিভক্তিকে দেখলাম। বিভক্তি মানে বিভক্তিগুলোকে দেখলাম বলতে বিভক্তিগুলোর জেনারেল যে অর্থ হয় সেইটুকুকে দেখলাম। এখন তার বিশেষ বিশেষ অর্থ আছে, সেইগুলো আপনাদেরকে কারক প্রকরণ যখন পড়বেন, ওই মানে সূত্রের মধ্যে বিভিন্ন বিভিন্ন সূত্র আছে। ধরুন অপাদানের জন্যই কত সূত্র আছে, ঠিক আছে, ধ্রুবোপায় অপাদানম হলো, তারপরে পরেই আছে অনেক অপাদান বিধায়ক সূত্র। প্রত্যেকটা অপাদান কিন্তু অবধি নয়, প্রত্যেকটা অপাদানই কিন্তু অবধি নয়। কখনো কখনো হেতুর অপাদান সংজ্ঞা হয় না? কোন জায়গাতে হেতুর অপাদান সংজ্ঞা হয়? মনে পড়ছে না কারো? ভিত্রার্থানাম ভয় হেতু বলে একটা সূত্র আছে, মনে মনে পড়ছে কি? হ্যাঁ স্যার। সেই সূত্রের অর্থ কি? ভয়ার্থক এবং ত্রাণার্থক ধাতু যোগে যার থেকে ভয় পাচ্ছে সে হবে অপাদান। যার থেকে ভয় পাচ্ছে মানে ভয় হেতু, ভয়ের যে হেতু। ভয়ার্থানাম ত্রাণার্থানাম চ প্রয়োগে ভয় হেতু অপাদানম স্যাৎ। উদাহরণ ব্যাঘ্রাদ বিভেতি, তাই তো উদাহরণ। চোরাত্রায়তে ব্যাঘ্রাদ বিভেতি, এইসব উদাহরণ আছে। আচ্ছা, ব্যাঘ্র যুক্ত কোন প্রত্যয় এখানে? ওস। মসি বিভক্তি স্যার। হ্যাঁ মসি। হ্যাঁ, পঞ্চমীতে তো ওয়াসি হয়, ঠিক আছে। বিভেতি ভি আর হচ্ছে টিপ, টিপ প্রত্যয়, ব্যাঘ্র হয়ে গেল ব্যাঘ্র। আচ্ছা, এখানে পঞ্চমী বিভক্তির অর্থ কি হবে? কি হবে পঞ্চমী বিভক্তির অর্থ? দেখুন, হেতু। হেতু হবে না, হ্যাঁ হেতু তো হবে না, হেতু তা হবে। হেতুর অপাদান সংজ্ঞা করা হয়েছে, অপাদানে পঞ্চমী হয়েছে, তাই ওসির অর্থ হবে হেতুতা, হেতুতা বা হেতুত্বম। ভিধার্থ অর্থ ভয় পাওয়া, আর তি এর অর্থ কৃতি, ঠিক আছে। তো ব্যাঘ্র আর হেতুতা এদের মধ্যে সম্বন্ধ কি হবে? ভয় পাওয়ার প্রতি হেতু কে? হ্যাঁ, আশ্রিতত্ব। ভয় পাওয়ার প্রতি হেতু হলো ব্যাঘ্র, আর হেতুতা তার মধ্যে আছে, তাই আশ্রিতত্ব, আশ্রিতত্ব। আর এই ভয় থেকে কৃতির দিকে যাব, জনকত্ব বা অনুকূলত্ব। আর এই হেতুতার থেকে যখন ভয়ে যাব, সম্বন্ধ কি হবে? ব্যাঘ্র হেতু, কিসের প্রতি হেতু? ভয়ের প্রতি, তাই হেতুতার নিরূপক, তাই নিরূপকত্ব সম্বন্ধ হবে, ঠিক আছে। তাহলে ব্যাঘ্রনিষ্ঠ হেতুতা নিরূপক ভয়ানুকূল বা ভয়জনক কৃত্য আশ্রয় হয়, যে ভয় পাচ্ছে সে হবে। দেখুন এইখানে পঞ্চমীর অর্থ কিন্তু হয়ে গেল হেতুতা। এইভাবে আরো অনেক সূত্র আছে, পরাজের রসৌঢ সেখানে একরকম হবে, আরো বিভিন্ন সব সূত্র রয়েছে। তো সেই শব্দ বা সেই সূত্র দেখে দেখে কিন্তু ওইগুলো আমরা জেনারেল কনসেপ্টটাকে জেনে গেলাম। এইবারে নিজের নিজের বুদ্ধি অনুসারে আপনারা ওইগুলোকে করবেন, করে দেখবেন যে করা যাচ্ছে কিনা, ঠিক আছে। পারবেন, আশা করি পারবেন। মানে এইভাবে কি আমরা জেনারেল সাধারণ অর্থগুলোকে জেনে গেলাম। এবার প্রত্যেকটা সূত্র ধরে ধরে পড়তে গেলে তো সে বহু টাইম লেগে যাবে। এইগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন, কখনো যদি কোনো অসুবিধা হয় তখন বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা সমাসের অর্থগুলো দেখবো। আচ্ছা, এর দ্বারা এই যে আমরা এটা পড়লাম, এর দ্বারা এটা কি হলো? এই যে নব্যনয় ভাষা প্রদীপ আর এই শব্দবোধ, এটার যদি কনসেপ্ট থাকে না, তাহলে মোটামুটি যে কোনো বইয়ের যে টিকা গ্রন্থগুলো আছে, টিকাগুলো সেগুলো দেখবেন এখন সহজ লাগবে। টিকাগুলোকে অনেক সময় আমরা টিকাগুলো নিজেরা পড়তে ভয় পাই, তো এইরকম রকম বাক্য থাকে বলে মানে সহজ করে সেখানে লেখা থাকে না। ওই নব্যনয় ভাষা প্রদীপ আর এই শব্দবোধের কনসেপ্ট মোটামুটি থাকলে
এই টিকাগুলো নিজে নিজে পড়া যায়, তো পড়ে দেখবেন যে কোনো টিকা একটু সহজ লাগে। এইবারে আমরা আসি সমাসের অর্থতে। সমাসের অর্থ এটা আমরা আলাদা করে কেন আসছি, এটা একটা কারণ আছে। দেখুন, এই যে সমাস, ধরুন রাজ্ঞ পুরুষঃ, রাজ্ঞ পুরুষঃ, এইটা একটা ব্যাস বাক্য, ঠিক আছে, বা বিগ্রহ, আমরা বিগ্রহ বলে বলি। এটা লৌকিক বিগ্রহ। আর এর অলৌকিক বিগ্রহ কি হবে? রাজন যুক্ত ওয়াস আর পুরুষ যুক্ত সু। এবার এইটার যদি সমাস করি আমরা, ষষ্ঠী তৎপুরুষ সমাস করলে যে সমস্ত পদটা হয় বা সমাসবদ্ধ যে পদটা হয় সেটা কেমন দাঁড়ায়? রাজপুরুষ। আমরা জানি বৈয়াকরণরা বলেছেন এখানে দুই ধরনের সামর্থ্যের কারণে এইটা আসে। কোন দুই ধরনের সামর্থ্য? ব্যপেক্ষা সামর্থ্য আর একার্থী সামর্থ্য। হ্যাঁ, ব্যপেক্ষা লক্ষণ সামর্থ্যম আর একার্থী ভাব সামর্থ্যম। তো এইবার এই রাজ্ঞ পুরুষ, এটা যে কথা বলতো, কোন কথা বলতো? রাজ্ঞ পুরুষের মানে কি? রাজার পুরুষ, মানে রাজ সম্বন্ধী পুরুষ, রাজ সম্বন্ধী পুরুষ। সেই একই কথা রাজপুরুষ সেও বলবে, রাজপুরুষের অর্থও কিন্তু ওইটাই হবে। যখন সে রাজ্ঞ পুরুষ এই অবস্থায় ছিল তখন যে অর্থ ছিল ওই অর্থটাই কিন্তু সমাসবদ্ধ পদটাও বলবে, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা কি, যে রাজপুরুষ এখানে যদিও এটা সমাস করে একপদীকরণ করা হয়েছে ঠিকই, কিন্তু নৈয়ায়িকরা একার্থী ভাব সামর্থ্যকে স্বীকার করেন না। এখানে কতগুলো পদ রয়েছে? রাজপুরুষ, এর মধ্যে কতগুলো পদ রয়েছে? হ্যাঁ, 4টে পদ। তার মধ্যে তো ওইগুলোকে, মানে ওই যে প্রত্যয়গুলোকে ছেড়ে দিন। প্রত্যয়, এর মধ্যে যে রাজ্ঞ, সেখানে যে প্রত্যয়টা হয়েছে তার লোপ হয়ে গেছে। নৈয়ায়িকরা বলে ওখানে প্রত্যয়ের অনুসন্ধান মানে স্মরণ হয় না, যদিও বৈয়াকরণরা স্মরণের কথা বলেন কিন্তু নৈয়ায়িকরা স্মরণের কথা বলেন না। তাই যদি সেটাকে আমরা ছেড়ে দিই তাহলে এখান থেকে আমরা 3টে পদকে পাবো। কি কি পাবো? রাজাকে পাবো, মানে রাজন বা রাজ, আর পুরুষ, ঠিক আছে। আচ্ছা, এই বিভক্তি তো পরে প্রথম আছে, সেটাকেও ছিলেন, সেই প্রথম আলাদা করে অর্থ করা হবে। রাজ আর পুরুষ, যখন এটা প্রাতিপদিক অবস্থায় আছে তখন এখান থেকে দুটো পদ আমরা পাবো, রাজ আর পুরুষ। তার মানে এই যে প্রাতিপদিক অবস্থায় যখন এটা আছে তখন এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পদ নয়, এটা একটা বাক্য, এটা পদসমূহ। এখানে রাজও আছে, পুরুষও আছে। তাই রাজপুরুষ, নৈয়ায়িকরা বলে এই যে রাজপুরুষ, এর মধ্যে নিজস্ব কোনো শক্তি নেই। কেন শক্তি নেই? কারণ এই রাজপুরুষ এটা অ্যাকচুয়ালি কোনো একক বাক্য, একক পদ নয়, এটা একটা বাক্য। আর শক্তি বা লক্ষণা সে পদের মধ্যেই থাকে, সে কখনো বাক্যে থাকে না। তাই এর মধ্যে রাজপুরুষ, এই পদটার মধ্যে কোনো শক্তি নেই। এইটাকে ভেঙে ভেঙে অর্থ করতে হবে। দেখুন, বৈয়াকরণরা কিন্তু এখানে শক্তি স্বীকার করে। কেন স্বীকার করে? কারণ তারা বলে এখানে একার্থী ভাব সামর্থ্য আছে। একার্থী ভাব সামর্থ্যের দ্বারাই রাজপুরুষের মধ্যে এমন একটা শক্তি পাওয়া যায় যেই শক্তির দ্বারাই রাজ সম্বন্ধী পুরুষ, এই অর্থটাকে আমরা বুঝতে পারি। কিন্তু নৈয়ায়িকদের সমস্যা হলো নৈয়ায়িকরা বাক্যে শক্তি স্বীকার করেন না। এটা রাজপুরুষ, এটা একটা বাক্য, কারণ এখানে পদসমূহ রয়েছে। তাই রাজপুরুষ এটার মধ্যে কোনো আলাদা কোনো শক্তি আছে এটা নৈয়ায়িকরা বলবেন না। কেন বলবেন না? কারণ তাদের মতে শক্তি বা লক্ষণা কেবল পদনিষ্ঠই হয়, বাক্যনিষ্ঠ হয় না। তাই এখানে আলাদা করে কোনো শক্তি নেই। তাই তাদের মতে এই এখানে যে রাজপুরুষ, এই বাক্যটা এটাকে ভাঙতে হবে, ভেঙে ভেঙে অর্থ করতে হবে, ঠিক আছে। দেখুন, সেইটা এখানে বলা হচ্ছে। নৈয়ায়িক মতে তু সমাসে ন শক্তি নবা লক্ষণা। নৈয়ায়িক মতে সমাসে, মানে সমাসবদ্ধ যে পদ টোটালটা, সেখানে ন শক্তি, শক্তিও নেই, নবা লক্ষণা, নবা লক্ষণাও নেই। কেন? বাক্যত্ব, যেহেতু এই সমাসটা ওটা অ্যাকচুয়ালি একটা বাক্য, সেই কারণে। শক্তি লক্ষণা অন্যতর সম্বন্ধস্তু পদনিষ্ঠ এব। শক্তি লক্ষণার অন্যতর সম্বন্ধ, মানে শক্তি সম্বন্ধ বা লক্ষণা সম্বন্ধ, এটা কোথায় থাকে? পদনিষ্ঠ, পদ এই থাকে।
পদেই থাকে। দেখুন শক্তি একটা সম্বন্ধ, লক্ষণাও একটা সম্বন্ধ, সেই সম্বন্ধটা কেবলমাত্র পদে থাকে, বাক্যে থাকে না। তদর্থাবগতিস্তু মানে সেই সমাস, যে সমাস বা সমাসবদ্ধ পদ, তার যে অর্থ, তার অবগতি, তদর্থাবগতি মানে তার অর্থের অবগতি, অবগতি মানে জ্ঞান, মানে সেই সমাসবদ্ধ পদের অর্থের যে জ্ঞান সেটা কেমন ভাবে হয়? ক্বচিৎ পূর্ব পদে, ক্বচিৎ উত্তর পদে, ক্বচিৎ উভয় পদে বা লক্ষণা, কখনো পূর্ব পদে, কখনো উত্তর পদে, কখনো বা উভয় পদে লক্ষণার দ্বারা। তো যে সেই যদি লক্ষণার দ্বারা বা প্রত্যেকটা পদকে ভেঙে ভেঙে যদি আমরা অর্থ করব, তাহলে সমাস করা হলো কেন? বলছেন সমাসকরণম চ পদ সংস্কারার্থম এব, কেবল পদ সংস্কারের জন্যই সমাসটা করা হয়েছে, এর অন্য কোনো প্রয়োজন নেই। একমাত্র মানে কারণ নৈয়ায়ীরা একার্থী ভাব সামর্থ্যকে স্বীকার করেন না। ঠিক আছে, এই কারণে সমাসের অর্থকে আমাদেরকে দেখতে হবে যে কোন সমাসে কিভাবে অর্থ আসে, এই প্রসঙ্গ থেকেই সেটা এসেছে। ঠিক আছে, এবার আমরা আসি একটা একটা সমাসেতে। যেমন ধরুন প্রথমে আমরা যদি বহুব্রীহি সমাস ধরি, বহুব্রীহি সমাসের একটা উদাহরণ বলুন, একদম পরিচিত উদাহরণ। কি উদাহরণ? পীতাম্বর। আচ্ছা, নীলাম্বরহ, পীতাম্বরহ, এরকম উদাহরণ যা খুশি ধরতে পারি। বহুব্রীহি সমাসে কোন পদার্থ প্রধান হয়? অন্য পদের অর্থ বলুন। অন্যীয় পদে। পীতাম্বরহ, এইটার যদি বিগ্রহ করি আমরা কি পাবো? পীতম অম্বরম ইয়স্য স। পীতম অম্বরম ইয়স্য সঃ, স পীতাম্বর, তাই তো? পীত শব্দের অর্থ কি? হলুদ রং, হলুদ। অম্বর মানে কি? বস্ত্র। বস্ত্র। যস্য স মানে যার, সে, মানে হলুদ বর্ণের বস্ত্র যার, মানে হলুদ বর্ণের বস্ত্র যিনি পরিধান করেন, তার মানে হলুদ বর্ণের অম্বর বিশিষ্ট। তাহলে পীতাম্বরম যস্য স মানে পীত অম্বর বিশিষ্ট, তার মানে পীতাম্বর শব্দের টোটাল অর্থ কি? পীতাম্বর বিশিষ্ট পুরুষ, তাই তো? পীতাম্বর বিশিষ্ট মানে পীতাম্বর যিনি পরিধান করে আছেন, তাই তো? এইবার দেখুন এই অর্থটা আমরা পীতাম্বরতে কিভাবে পাবো? নৈয়ায়িকরা তো পীতাম্বর এই শব্দের কোনো শক্তি আছে এটা বলবেন না। কেন বলবেন না প্রিয়াঙ্কা? এটা কেন বলবেন? নৈয়ায়িকরা কেন বলবেন না যে পীতাম্বরতে শক্তি আছে? কারণ এটা একটা বাক্য। হ্যাঁ, এটা একটা বাক্য, ঠিক। তো তাহলে সেই বাক্যটাকে ভাঙতে হবে। ভাঙলাম আমরা, ভাঙলে কি পাবো? পীত আর অম্বর, তাই তো? পরে বিভক্তি আছে, বিভক্তির অর্থ আমরা পরে বের করবো। পীত আর অম্বর, তাই? এখন সমস্যাটা দেখো, পীত শব্দের অর্থ কি? হলুদ। হলুদ। এখানে হলুদ নয়, কিন্তু এখানে হলুদ বর্ণ বিশিষ্ট। ঠিক আছে, এখানে হলুদ বর্ণ বিশিষ্ট। অ্যাকচুয়ালি নীল ঘটহ, সেখানে কি হয়? নীল ঘটহতে নীল পদটা অ্যাকচুয়ালি নীল বিশিষ্ট এইরূপ অর্থকে বোঝায়। ঠিক আছে, পীতাম্বর এখানে পীতবর্ণ মানে পীত শব্দটা হলুদ অর্থকে না বুঝে হলুদ বিশিষ্ট এরকম অর্থকে বোঝায়। কারণ কেন? দেখো বিগ্রহটার দিকে তাকাও, পীতম অম্বরম, পীত শব্দটা কার বিশেষণ? অম্বরের বিশেষণ। বিশেষণ মানে সে সমান আধিকরণ, মানে পীত শব্দটা কাকে বোঝাচ্ছে? অম্বরকে বোঝাচ্ছে, মানে পিতা ভিন্ন অম্বর, যেটাই পীত সেটাই অম্বর। পীত মানে যদি হলুদ হয়, হলুদটাই অম্বর এমন তো হতে পারে না। হলুদ একটা কালার, সেটা একটা গুণ। অম্বর মানে তোমার অস্ত্র, সেটা একটা দ্রব্য। তাহলে গুণ আর দ্রব্য তারা অভিন্ন হতে পারে না। তাই পীত শব্দটা এখানে গুণকে না বুঝিয়ে গুণীকে বোঝাবে, মানে ওইরূপ গুণ বিশিষ্ট যে তাকে বোঝাবে। মানে পীত গুণ বিশিষ্ট মানে হলুদ বর্ণের বা হলুদ বর্ণ বিশিষ্ট এরকম অর্থকে বোঝাবে। তাই এখানে পীত শব্দের অর্থ কি হবে? হলুদ বর্ণ বিশিষ্ট। হ্যাঁ, হলুদ বর্ণ বিশিষ্ট বা পীত বিশিষ্ট। ঠিক আছে, আমরা পীত এরকমও লিখতে পারি বা পীত বিশিষ্ট এরকম অর্থ করতে পারি, কিন্তু পীত লিখলে বুঝতে হবে যে এই পীতটা কিন্তু হলুদ বর্ণ নয়, হলুদ বর্ণ বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা, অম্বর শব্দের অর্থ কি? বস্ত্র। বস্ত্র বা অম্বর, ওই আমরা লিখছি, একই কথা। আচ্ছা, এইবার যখন এদের মধ্যে আমরা অন্বয় করব তখন কি সম্বন্ধ হবে? এটা আমরা আগে পড়েছি, কি সম্বন্ধ হবে? অভেদ। অভিন্নত্ব। কেন? পীত বিশিষ্ট যা তাই তো অম্বর। সেটা তো আছেই, পীত বিশিষ্ট যা সেটাই অম্বর। বিভক্তি Obviously, নীল ঘট হয়, নীল বিশিষ্ট যা সেটাই ঘট, এটা বিভক্তি সমান আছে বলে। হ্যাঁ, নামার্থয়োঃ অভেদান্তে, অভেদাদ্বয়ঃ। আমরা যে দুটো নামার্থ
দুটো নামার্থের যখন সাক্ষাৎ অন্বয় হবে তখন কিন্তু অভেদ সম্বন্ধে অন্বয় হবে। ওখানে একটা কথা এক্সট্রা ছিল, মানে সেটা আমরা বলিনি, ইচ্ছে করেই বলিনি, নিপাতাতিরিক্ত নামার্থয়োঃ, সেটা বলতে গেলে আবার একটু এক্সট্রা কথা বলতে যে কেন নিপাতাতিরিক্ত কথাটা বলা হলো। যাই হোক, এই কথাটা ওটার সাথে যোগ করে রাখবেন যে নিপাতাতিরিক্ত নামার্থয়োঃ, না নিপাত ভিন্ন অন্য যে নামার্থ তাদের যখন সাক্ষাৎ অন্বয় হয় তখন অভেদ সম্বন্ধে অন্বয়। শেষে বলে দেবো নিপাতাতিরিক্ত কথাটা কেন বলা হয়েছে, যদি সময় থাকে বলে দেবো। তো যাই হোক, এখানে অভেদ সম্বন্ধে অন্বয় হবে বা অভিন্নত্ব সম্বন্ধে অন্বয় হবে। তাহলে টোটাল অর্থটা কি দাঁড়াবে? পীতাম্বর শব্দের অর্থ কি দাঁড়াবে? পিতা ভিন্ন অম্বর, তাই না? পিতা ভিন্ন অম্বর, তাই তো দাঁড়াচ্ছে। তাই দাঁড়াচ্ছে কিনা? পিতা ভিন্ন অম্বর দাঁড়াচ্ছে কিনা? হ্যাঁ, কিন্তু পীতাম্বর শব্দের অর্থ আমরা কি দেখেছি? পিতা ভিন্ন অম্বর মানে পিত বিশিষ্ট অম্বর এরকম অর্থ দেখেছি, নাকি পীতাম্বর বিশিষ্ট পুরুষ এইরকম অর্থ দেখেছি? পীতাম্বর বিশিষ্ট পুরুষ। হ্যাঁ, পীতাম্বর বিশিষ্ট পুরুষ, কিন্তু সেটা তো এমন ভাবে পাচ্ছি না, এইভাবে তো আমরা পাচ্ছি না। তাহলে কি করতে হবে না, তখন লক্ষ্য না করতে হবে। ঠিক আছে, তখন লক্ষ্য না করতে হবে। কোথায় লক্ষ্য না করতে হবে না? প্রথমে বলা হচ্ছে যে এই অম্বর পদে লক্ষ্য না, উত্তর পদে লক্ষ্য না করতে হবে। লক্ষণার দ্বারা কি করব আমরা? অম্বর বিশিষ্ট এরকম অর্থ করব। অম্বর বিশিষ্ট, অম্বর বিশিষ্ট। ঠিক আছে, অম্বর পদের অর্থ করলাম আমরা অম্বর বিশিষ্ট। আর এই পিত পদের যে অর্থ ছিল পিত, এই পিত মানে কি? পিত বিশিষ্ট বা পিতবর্ণী, মানে পিতবর্ণ যুক্ত। এর অন্বয় কোথায় করব? এর কার সাথে অন্বয় হবে? অম্বরের সাথে অন্বয় হবে। অম্বর বিশিষ্টের সাথে তো অন্বয় হবে না, এর অম্বরের সাথে অন্বয়। অম্বর বিশিষ্ট কে? কৃষ্ণ। অম্বর বিশিষ্ট অ্যাকচুয়ালি কৃষ্ণ, তাকেই তো পীতাম্বর বলা হয়। পিত শব্দের তার সাথে অন্বয় হবে না, তা কোথায় অন্বয় হবে? অম্বর। তাহলে পিত শব্দের অম্বরেতে অন্বয় হবে। ঠিক আছে, কোন সম্বন্ধে অন্বয় হবে? অভেদ সম্বন্ধে বা অভিন্নত্ব সম্বন্ধে। তাহলে পিতা ভিন্ন যে অম্বর বা পিত রূপ বিশিষ্ট যে অম্বর, তো সেই অম্বর বিশিষ্ট যে সে হলো কৃষ্ণ। এরকম ভাবে আমরা শব্দবোধ করলে তাহলে এই বোধটা আমরা পেয়ে যাচ্ছি, পীতাম্বর বিশিষ্ট এটা পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে একটা অসুবিধা আছে। কি অসুবিধা কেউ বলতে পারবে এখানে কি অসুবিধা? পদার্থের একদেশের সাথে অন্বয় হয়ে যাচ্ছে। নৈয়ায়িকদের একটা নিয়ম আছে যে পদার্থ পদার্থেন অন্বয়েতি নতু পদার্থৈক দেশেন। একটা পদার্থ আরেকটা সম্পূর্ণ পদার্থে অন্বিত হয়, পদার্থের একদেশে অন্বিত হয় না। কিন্তু এইখানে সেই নিয়মের উল্লঙ্ঘন হয়ে গেল। কেন? পিত পদের অর্থ কি পেয়েছি? পিত, এটা একটা পদার্থ, তাই তো? অম্বর পদের এখন আমরা অর্থ কি পেয়েছি? এই মুহূর্তে আমরা লক্ষণার দ্বারা অর্থ কি পেলাম? অম্বর অম্বর বিশিষ্ট। তাহলে এই টোটালটা একটা পদার্থ। তাহলে অ্যাকর্ডিং টু নৈয়ায়িকের নিয়ম, কি নিয়ম? আর পদার্থ পদার্থে না অন্বেতি, একটা পদার্থ পদার্থেন অন্বেতি, একটা পদার্থ আরেকটা সম্পূর্ণ পদার্থে অন্বিত হয়, নতু পদার্থৈক দেশেন, পদার্থৈক দেশেন। নৈয়ায়িকদের নিয়ম অনুসারে এই পিত পদার্থের সমগ্র অম্বর বিশিষ্ট পদে অন্বয় করতে হবে। ঠিক আছে, অম্বর বিশিষ্ট পদার্থে অন্বয় করতে হবে, কারণ পদার্থটা অম্বর বিশিষ্ট। কিন্তু অন্বয় করলেও কোন সম্বন্ধে অন্বয় হবে? অভিন্নত্ব বা অভেদ সম্বন্ধে অন্বয় হবে। কিন্তু তাতে করে যেটা অ্যাকচুয়ালি বোধ, যেটা অ্যাকচুয়ালি পদার্থ, সেটা আসবে না। যেটাই পিত সেটাই কৃষ্ণ, এমন তো অর্থ নয়। আসলে যেটা পিত সেটা অম্বর, তাই অন্বয়টা অম্বরেই করতে হবে। কিন্তু সমস্যা হয়ে গেল, অম্বরে অন্বয় করলে এই নিয়মটার উল্লঙ্ঘন হয়ে যাবে, পদার্থের একদেশে অন্বয় হয়ে যাচ্ছে। তাই জন্য নৈয়ায়িকরা বলছেন যে যদি একদেশের অন্বয় কেউ স্বীকার না করে, তখন কিন্তু এখানে অম্বর পদেতেই লক্ষণার দ্বারা পীতাম্বর বিশিষ্ট এরকম অর্থ আমরা পাবো। পীতাম্বর বিশিষ্ট এরকম অর্থ গ্রহণ করতে হবে। অম্বর পদ থেকেই লক্ষণার দ্বারা পীতাম্বর বিশিষ্ট এরকম অর্থকে আমরা গ্রহণ করব। আর পিত পদের তখন কোনো অর্থ থাকবে না। পিত পদটাকে আমরা কি বলবো? তাৎপর্য গ্রাহক, তাৎপর্য গ্রাহক। পিত পদটা এখানে তাৎপর্য গ্রাহক রূপে উপস্থিত হয়ে যাবে। মানে এটা কোনো অর্থটা, মানে পিত পদটা কোনো অর্থকে উপস্থাপিত করবে না, সমগ্র অর্থটাই এই অম্বর পদ থেকে লক্ষণার দ্বারা আমরা পেয়ে যাব পীতাম্বর বিশিষ্ট। আর পিত পদের যেই কোনো অর্থ থাকবে না, তখন সেই অর্থের আর কারোর সাথে অন্বয় করারও কোনো ঝুট ঝামেলা থাকবে না। এইভাবে নির্ণয় করা হয়েছে যে বহুব্রীহি সমাসে উত্তর পদার্থে লক্ষণা করতে হয়।
বহুব্রীহি সমাসে উত্তর পদার্থে লক্ষণা করতে হয়। বোঝা গেল কি সবার? একটু তাড়াতাড়ি বলছি কারণ অনেকটা আছে তো। স্যার এই ব্যাপারটা একটু ছোট করে বলবেন একবার? আবার ছোট করে বলবো, ঠিক আছে? দেখুন, ছোট করে বলতেছি, একই ভাব বলতে হবে আবার কথা। পীতাম্বর শব্দের অর্থ কি? পীতাম্বর শব্দের অর্থ কি? পীতাম্বর বিশিষ্ট বা পীতাম্বর। পীতাম্বর মানে পীতাম্বর বিশিষ্ট ব্যক্তি। সে কে? পীতাম্বর বিশিষ্ট ব্যক্তি কে? কাকে বলা হয় পীতাম্বর? কৃষ্ণ। কৃষ্ণকে, ঠিক। পীতাম্বর মানে কৃষ্ণ, ঠিক আছে। এখন পীতাম্বর এটা সমাসবদ্ধ পদ, এখানে দুটো পদ রয়েছে, কি কি আছে? পূর্ব পদ কি আছে? পীত। উত্তর পদ কি আছে? অম্বর। অম্বর। পীত পদের অর্থ কি? পীত বিশিষ্ট ধরা হয়েছিল। সেটাকে আমরা পীত বলেই লিখছি, পীত বিশিষ্ট থেকে পীত বলেই লিখছি, কিন্তু অর্থটা পীত বিশিষ্ট এরকম ভাবে বুঝতে হবে। অম্বর পদের অর্থ কি? অম্বর বস্ত্র। বস্ত্র বা অম্বর লিখছি। যদি আমরা এদের মধ্যে অন্যায় করতে হবে, যদি অন্যায় করি, কি কোন সম্বন্ধে অন্যায় হবে? অভেদ সম্বন্ধে। অভেদ সম্বন্ধে। তাহলে অর্থটা কি দাঁড়ালো? পীতাম্বর শব্দের অর্থ কি দাঁড়ালো এখান থেকে? পীত অভেদ অম্বর। হ্যাঁ, পিতা ভিন্ন অম্বর। কিন্তু মানে পিতা ভিন্ন অম্বর মানে হলুদ বর্ণের বস্ত্র, তাই তো? কিন্তু পীতাম্বর শব্দের কি তাই অর্থ? না, তাই তো অর্থ নয়। পীতাম্বর বিশিষ্ট রূপ অর্থ মানে কৃষ্ণ রূপ অর্থ। তার মানে এখান থেকে আমরা শক্তির দ্বারা ওই অর্থকে পাচ্ছি না। মানে আমাকে কি করতে হবে? লক্ষণা করতে হবে। আচ্ছা, নির্ণয় করা হয়েছে যে বহুব্রীহি সমাসে উত্তর পদার্থে লক্ষণা করতে হয়। উত্তর পদার্থ কোন পদার্থ এখানে? অম্বর। অম্বর। আচ্ছা, অম্বর পদার্থে লক্ষণা করছি। অম্বর পদার্থে লক্ষণা করছি, আমরা অর্থ করলাম প্রথমে অম্বর বিশিষ্ট। হ্যাঁ, মানে বস্ত্র বিশিষ্ট, ঠিক আছে। এইবার দেখুন, পীত পদের অন্বয় সমগ্র অম্বর বিশিষ্টতে করা যাবে না। কেন করা যাবে না বলুন তো? কারণ যদি অন্যায় করি, কোন সম্বন্ধে অন্যায় করতে হবে? অভেদ সম্বন্ধে। কিন্তু যেটাই পীত সেটাই অম্বর বিশিষ্ট তা তো নয়। অম্বর বিশিষ্ট কে? বস্ত্র বিশিষ্ট কে? কৃষ্ণ। কৃষ্ণ। সে কি পীত? সে কি হলুদ কালারের? না। অথচ আমরা যদি অন্যায় করি, এখান থেকে পীতর সাথে অম্বর বিশিষ্ট অন্যায় করি, তাহলে অর্থটা কি দাঁড়িয়ে যাবে? পিতা ভিন্ন অম্বর বিশিষ্ট মানে যেই পীত সেই অম্বর বিশিষ্ট, এরকম অর্থ দাঁড়িয়ে যাবে। তাই সমগ্র পদার্থে আমরা অন্যায়টা করতে পারবো না। তাহলে কোথায় অন্যায়টা করতে হবে? পীতের সাথে আকাঙ্ক্ষাটা কার রয়েছে? কে পীত? অম্বরটা। একদেশে অন্যায় করতে হবে, তাই তো? একদেশে সেই অভেদ সম্বন্ধে অন্যায় হবে, তাহলে অভেদ। তাহলে পিতা ভিন্ন যে অম্বর তদ বিশিষ্ট হলো যে সে। দেখুন, এক্ষেত্রে কিন্তু আমরা অর্থটাকে পীতাম্বর বিশিষ্ট সেই অর্থকে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু একটা অন্য সমস্যা হচ্ছে। কোন সমস্যা? ওই একদেশে অন্যায় হয়ে যাচ্ছে। নৈয়ায়িকদের কি নিয়ম আছে? একটা পদার্থ আরেকটা পদার্থে গিয়ে উন্নীত হয়, পদার্থের একদেশে নয়। একটা পদার্থ আরেকটা পদার্থে উন্নীত হয়, পদার্থের একদেশে নয়। কিন্তু এইখানে আমরা একদেশে অন্যায় করে ফেলছি, তাই জন্য এই সমস্যাটা দাঁড়াচ্ছে। অনেকে একদেশান্বয় স্বীকার করে, তারা এটাকে মেনে নেবে। কিন্তু যারা একদেশান্বয় স্বীকার করে না, তাদের মতে তাহলে কি করতে হবে? আর কোনো রাস্তা নেই, একটাই রাস্তা, পুরো অম্বর পদেই লক্ষণার দ্বারা পীতাম্বর বিশিষ্ট এই অর্থটাকে নিয়ে আসতে হবে। অম্বর পদ থেকেই লক্ষণার দ্বারা পীতাম্বর বিশিষ্ট এই অর্থটাকে আমরা নিয়ে আসব। তাহলে পীতপদের সেখানে প্রয়োজনটা কি? না, পীতপদটা এখানে তাৎপর্য গ্রাহক, আর কিছু নয়। পীতপদটা এখানে তাৎপর্য গ্রাহক। মানে তাৎপর্য গ্রাহক বলতে কি? এই যে পীত থেকে, এই অম্বর থেকে আমরা পীতাম্বর বিশিষ্ট এইরূপ লক্ষণার দ্বারা অর্থ পেয়ে যাচ্ছি, এই অর্থটা পাচ্ছি একমাত্র পীতপদটা এখানে আছে বলে, পীতপদটা ওই তাৎপর্যকে বুঝিয়ে দিচ্ছে বলে, তাই জন্য পীতপদটা হয়ে গেল এখানে তাৎপর্য গ্রাহক। আর অম্বর পদ থেকেই আমরা পীতাম্বর বিশিষ্ট এরকম টোটাল অর্থটাকে পেয়ে যাচ্ছি। তাই জন্য বলা হচ্ছে বহুব্রীহি সমাসে উত্তর পদার্থে লক্ষণা করতে হয়, যে অর্থ হবে সেটা ওই বাক্য দেখে বুঝতে হবে। বোঝা গেল কিনা এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বেশ। আচ্ছা, চিত্রগু এই একই রকম। চিত্রা গাবো যস্য, কটা বাজলো? চিত্রা গাবো যস্য, অনেকগুলো করাতে হবে।
স চিত্রঘু। ক্লিয়ার হয়েছে কিনা দেখি। চিত্রঘু, চিত্রঘু মানে কি তাহলে? চিত্রা মানে বিবিধ বর্ণের গরু যার আছে সে চিত্রঘু, মানে চিত্র গো বিশিষ্ট, মানে চিত্র গো স্বামী, তাই তো? ইজিক্যাল টু চিত্র গো বিশিষ্ট বা গোস্বামী, অনেক বিবিধ বর্ণের গরু যার আছে। তাহলে চিত্রগু এটা কি ধরনের, কি সমাস? বহুব্রীহি। বহুব্রীহি। এই সমাসবদ্ধ পদটাকে যদি আমরা বিগ্রহ করি বা ভাঙি, এখানে কটা পদ পাবো? চিত্রম আর গৌ। হ্যাঁ, চিত্র আর গৌ। এখন এই চিত্র পদের অর্থ কি? চিত্র মানে বিবিধ রূপ বিশিষ্ট, বিবিধ বর্ণ বিশিষ্ট, আমরা চিত্রই অর্থ করি, চিত্র। আর গৌ এই পদের অর্থ কি পাবো? গরু। গরু, গৌ। যখন অন্যায় করব কোন সম্বন্ধে অন্যায় হবে? অভেদ। অভেদ। তাহলে অর্থ কি দাঁড়াবে? চিত্রাভিন্ন চিত্রাভিন্ন গৌ। চিত্রাভিন্ন গৌ। চিত্রগু পদের অর্থ কি তাই? না। তাহলে কি করতে হবে? লক্ষণা স্বীকার করতে হবে। লক্ষণা করতে হবে। কোন পদে? এটা বহুব্রীহি সমাস, তাহলে কোন পদে লক্ষণা করব? উত্তর পদে। উত্তর পদে। উত্তর পদ কোন পদ? গৌ। গৌ। সেখানে লক্ষণা করে কি অর্থ আনবো আমরা? চিত্র গো বিশিষ্ট। চিত্র গো বিশিষ্ট। ঠিক, চিত্র গো বিশিষ্ট। দেখুন, আমরা গো বিশিষ্ট বা গোস্বামী এরকম অর্থ আনতে পারতাম, কিন্তু তাতে করে কি করতে হতো? একদেশান্বয় স্বীকার করতে হতো। এটা একদেশান্বয়। গরুর অন্যায় করতে হতো, তাহলে একদেশান্বয় স্বীকার করতে হতো। একদেশান্বয় না স্বীকার করলে আমরা গরু পদেই গরু পদ থেকেই লক্ষণার দ্বারা চিত্র গোস্বামী এরূপ অর্থ আনবো। সেখানে চিত্রপদ তাহলে কোনো অর্থ থাকবে না, সে কি হয়ে যাবে? তাৎপর্য গ্রাহক। এই সিদ্ধান্ত কিন্তু মনে রাখতে হবে। নৈয়ায়িকদের মতে বহুব্রীহি সমাসে উত্তর পদার্থে লক্ষণা করতে হয়, চিত্রপদটা তাৎপর্য গ্রাহক হয়ে যায়। এই চিত্রপদটা বলছি, পূর্ব পদটি তাৎপর্যের গ্রাহক হয়ে যায়। ঠিক আছে? কারো কোনো কনফিউশন নেই তো? তারপরে আসুন, এখানে গৌ শব্দটার তাহলে কি অর্থ হবে বললেন? চিত্র গৌ। চিত্র গো স্বামী, চিত্র গো স্বামী মানে চিত্র গো বিশিষ্ট। মানে পুরো অর্থটাই গৌ শব্দের দ্বারা এসে যাচ্ছে, শুধু তাৎপর্য গ্রাহক হচ্ছে পূর্বপদটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদম ঠিক। বহুব্রীহি সমাসের যে অর্থটা হয়, এই পুরো অর্থটাই কিন্তু ওই উত্তর পদার্থের দ্বারা, উত্তর পদের দ্বারা এসে যাবে লক্ষণার দ্বারা, পূর্ব পদটা হয়ে যাবে তাৎপর্যের গ্রাহক। ঠিক আছে? দেখুন, তারপরে তৎপুরুষ সমাস। তৎপুরুষ তৎপুরুষ সমাসের একটা উদাহরণ আমরা একটু আগেই পড়েছি, রাজ্ঞ পুরুষঃ। কোন তৎপুরুষ সমাস এটা? তৎপুরুষ সমাস। রাজ্ঞ পুরুষ এর সমাসবদ্ধ পদটা কি? রাজপুরুষ। রাজপুরুষ। মানে কি? এটার মানে কি? রাজার পুরুষ মানে কি? রাজ সম্বন্ধী পুরুষ, তাই তো? রাজ সম্বন্ধী পুরুষ, মানে রাজার সাথে সম্বন্ধ আছে এরকম যে পুরুষ, রাজ সম্বন্ধী পুরুষ। কিন্তু দেখুন, আমরা সমাজটাকে ভাঙি, ভেঙে অর্থ পাবো কিনা দেখি। রাজপুরুষকে ভাঙলে কি পাবো? কটা পদ আছে এখানে রাজপুরুষ হতে? বিভক্তিকে ছেড়ে দিই। হ্যাঁ, রাজ আর পুরুষ। রাজন ধরতে পারেন। রাজন থেকে কি কোন পদার্থ উপস্থিত হবে? রাজা। রাজা। পুরুষ থেকে পুরুষ। যখন এদের মধ্যে সম্বন্ধ করব, কি সম্বন্ধে অন্যায় হবে? অভেদ। অভেদ। কেন অভেদ? নামার্থে অভেদান বয়া হয়। হ্যাঁ, এখানে রাজা এটাও নামের অর্থ, নাম পদের অর্থ, পুরুষ এটাও নাম পদের অর্থ, তাই তাদের যখন সাক্ষাৎ অন্যায় হবে, অভেদ সম্বন্ধে অন্যায় হবে। তাহলে রাজপুরুষ এখান থেকে আমরা এইভাবে যে ভাঙলাম, তাতে করে অর্থ কি পেলাম? রাজা ভিন্ন পুরুষ। রাজা অভিন্ন পুরুষ। তার মানে অর্থটা কি দাঁড়িয়ে গেল? যেই রাজা সেই পুরুষ, তাই না? কিন্তু রাজপুরুষ শব্দের অর্থ কি তাই? না, তা তো অর্থ নয়। তাহলে কি করা যায়? তখন এখানে এগুলো না ভাষা পরিচ্ছেদে আছে, শব্দখণ্ড খুললে ভাষা পরিচ্ছেদে সেখানে আপনারা পাবেন। তখন এখানে বলা হয়েছে যে পূর্ব পদে লক্ষণা করতে হবে।
তৎপুরুষ সমাসে পূর্ব পদে লক্ষণা করতে হবে। কি লক্ষণা? রাজা পদে রাজ সম্বন্ধী এরকম লক্ষণা করতে হবে, রাজ সম্বন্ধী, রাজ সম্বন্ধী লক্ষণা বললাম। তার সাথে পুরুষের যখন অন্যায় করব, কোন সম্বন্ধে অন্যায় করব? অভেদ সম্বন্ধে। অভেদ সম্বন্ধে অন্যায় হবে, অভেদ। তাহলে টোটাল অর্থটা কি দাঁড়াবে? রাজ সম্বন্ধী অভিন্ন পুরুষ। ঠিক, রাজ সম্বন্ধী অভিন্ন পুরুষ, সেটাই এটার অর্থ। রাজ সম্বন্ধী পুরুষ আর রাজ সম্বন্ধী অভিন্ন পুরুষ একই কথা। নীল ঘট আর নীলাভিন্ন ঘট একই কথা। রাজ সম্বন্ধী পুরুষ আর রাজ সম্বন্ধী অভিন্ন পুরুষ একই কথা। তাহলে আমরা অর্থটা পেয়ে গেলাম। তাহলে তৎপুরুষ সমাসে কোন পদে লক্ষণা করতে হবে? পূর্ব পদে। পূর্ব পদে তৎসম, এইরকম ভাষা পরিচিত সিদ্ধান্ত করা আছে। তৎপুরুষ সমাসে পূর্ব পদে তৎসম্বন্ধিনী লক্ষণা। ঠিক আছে, ব্যাস, এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আছি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস দুই প্রকার। কেউ কিছু বললেন? আচ্ছা, দ্বন্দ্ব সমাস দুই প্রকার। কি কি? ইতরেতর আর সমাহার। ইতরেতর আর সমাহার। ইতরেতর দ্বন্দ্বের উদাহরণ ধরুন, ধব খদিরৌ ছিন্ধি। মানে কি? ধব একটা কাঠের নাম, খদির একটা কাঠের নাম, সেই দুটো কাঠকে ছেদন করো, ছিন্ধি। ধব খদিরৌ ছিন্ধি। ঠিক আছে, তো এই ধব খদিরৌ এখানে সমাস রয়েছে। কি সমাস? ইতরেতর দ্বন্দ্ব। সমাসটাকে বিগ্রহ করলে কি হবে? ধবশ্চ খদিরশ্চ। ধবশ্চ খদিরশ্চ ধব খদিরৌ। ঠিক আছে, ধবশ্চ খদিরশ্চ ধব খদিরৌ ছিন্ধি। এবার দেখুন এখানে কি করা যাবে। মানে ধবশ্চ খদিরশ্চ ধব খদিরৌ মানে ধব এবং খদির, এই তো অর্থ। এখানে লক্ষণা করতে হবে না। কেন? দেখুন, ধব আর খদির এরকম শেষে আমরা ও প্রত্যয় আছে। ঠিক আছে, আর ছিন্ধি আছে। ছিন্ধি ছিদ্ধাতু, তার অর্থ ছেদন। এখন এই যে ধব আর খদির দ্বন্দ্ব সমাসে কি হয়? কোন পদের প্রাধান্য? উভয় পদে, মানে দুটো পদই কিন্তু অন্বিত হবে। কোথায়? দুটো পদার্থই কিন্তু অন্বিত হবে ক্রিয়াতে। দুটো পদার্থই যেহেতু প্রধান, ধব পদের অর্থ ধব আর খদির পদার্থের অর্থ খদির। এখানে ধব আর খদির এদের একসাথে অন্বয় করার কোনো রকম প্রয়োজনীয়তাই নেই। কেন প্রয়োজনীয়তা নেই? কারণ দুটোরই অন্বয় কোথায় হবে? ছেদন ক্রিয়াতে। দুটোরই তো অন্বয় ছেদন ক্রিয়াতে হবে। ঠিক আছে, তাই এদের আলাদা করে যেহেতু অন্বয় করার কোনো প্রয়োজনীয়তা নেই, তাই এখানে আপনার লক্ষণা করারও কোনো প্রয়োজনীয়তা নেই। এই ও এর অর্থ দ্বিত্ব। উভয়ই, এই ধব এবং খদির উভয়ই দ্বিত্ব ধর্ম পুরস্কারে ছেদন ক্রিয়াতে অন্বিত হবে। দ্বিত্ব ধর্ম পুরস্কারে মানে এই দ্বিত্ব দু জায়গাতেই থাকবে। কোথায় কোথায় থাকবে? দ্বিত্ব ধবেতেও থাকবে, দ্বিত্ব খদিরেও থাকবে। এইবার এখানে একটা প্রশ্ন আমি করব, দ্বিত্ব খদিরেও থাকবে, দ্বিত্ব ধবেতেও থাকবে। দ্বিত্ব দুই জায়গাতেই থাকবে আলাদা করে, আবার দ্বিত্ব দুই জায়গাতেই থাকবে একসাথে। দ্বিত্ব দুই জায়গাতেই আলাদা আলাদা করে থাকে, দ্বিত্ব দুই জায়গাতেই একসাথে থাকে। দ্বিত্ব দুই জায়গাতে যখন আলাদা আলাদা করে থাকে তখন কোন সম্বন্ধে থাকে? পর্যাপ্তি সম্বন্ধে। না, আমি প্রশ্নটা করেছি দ্বিত্ব দুই জায়গাতে যখন আলাদা আলাদা করে থাকে, মানে ধবতে আলাদা করে আছে, খদিরতে আলাদা করে আছে। নব্বই ভাষা প্রদীপের ক্লাসে এটা অনেকবার পড়া হয়েছে। ওই দ্বিত্ব ধবেতে কোন সম্বন্ধে? সমবায় সম্বন্ধে। ঠিক, দ্বিত্ব ধবেতে সমবায় সম্বন্ধে থাকবে, দ্বিত্ব খদিরে সমবায় সম্বন্ধে থাকবে। কিন্তু ওই দ্বিত্ব যখন একসাথে ধব এবং খদিরে থাকবে তখন কোন সম্বন্ধে থাকবে? পর্যাপ্তি সম্বন্ধে থাকবে। এই কথা তো বলা হয়েছে অনেকবার। দ্বিত্ব প্রভৃতি ধর্মগুলো হলো ব্যাসজ্য বৃত্তি ধর্ম, তাই না? ব্যাসজ্য বৃত্তি ধর্মের একটা লক্ষণ বলা হয়েছিল সেই ক্লাসে। একত্ব অনবচ্ছিন্ন পর্যাপ্তিকত্ব ব্যাসজ্য বৃত্তিত্ব, এইভাবে বলা হয়েছিল। যাই হোক, ওই ব্যাসজ্য বৃত্তি ধর্মগুলো তাদের মানে ধর্মীতে বা তাদের আশ্রয়ে
সাইমালটেনিয়াসলি থাকে মানে একই সাথে থাকে, আবার প্রত্যেকটিতে আলাদা আলাদা করে থাকে। প্রত্যেকটিতে আলাদা আলাদা করে যখন থাকে তখন সেখানে সমবায় সম্বন্ধে থাকে, আর যখন একসাথে থাকে মানে সাইমালটেনিয়াসলি থাকে তখন সেখানে পর্যাপ্তি সম্বন্ধে থাকে। তাই যখন বলা হচ্ছে ধব এবং ক্ষুদির দ্বিত্ব ধর্ম পুরস্কারে প্রত্যেকে ছেদন ক্রিয়াতে উন্নীত হয়, দ্বিত্ব ধর্ম পুরস্কারে মানে দ্বিত্ব ধর্ম তাদের মধ্যে থাকে, দ্বিত্ব ধর্ম তাদের আলাদা আলাদা করে সমবায় সম্বন্ধে থাকে, আর একসাথে হলো পর্যাপ্তি সম্বন্ধে থাকে। তারা দুজনেই কিন্তু ছেদন ক্রিয়াতে অন্বিত হয়, তাই এখানে লক্ষ্য না করার কোনো প্রয়োজন নেই। তার মানে ইতরেতর দ্বন্দ্ব সমাসে লক্ষ্য না হয় না, সিদ্ধান্ত হয়ে গেল ইতরেতর দ্বন্দ্ব সমাসে লক্ষ্য না হয় না। ঠিক আছে, আচ্ছা তারপর সমাহার দ্বন্দ্ব। সমাহার দ্বন্দ্বের একটা উদাহরণ দিন। ধব ক্ষিদিরও ছিন্দি, তাহলে এর অর্থটা আমরা কি লিখবো? ধব ক্ষদির ছেদনানুকূল কৃতিমান ত্বম, এরকম অর্থ দাঁড়াবে। ঠিক আছে, ধব, দেখুন অনেকে বলেন এখানে সহিত রূপ একটা অর্থ নিয়ে আসতে হবে যেহেতু চ আছে, তাই ধব সহিত ক্ষদির মানে যে এটা কি ছেদন, ধব সহিত ক্ষদির ছেদনানুকূল কৃতিমান ত্বম এরকম অর্থ হতে পারে, অথবা ধব ছেদনানুকূল কৃতিমান ক্ষুদির ছেদনানুকূল কৃতিমান ত্বম, এরকম আলাদা আলাদা করেও আমরা অর্থ করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেকে ধব ছেদনতে আলাদা করে অন্বিত হবে, ক্ষুদিরও মানে ছেদনের দিকে অন্বিত হবে। আচ্ছা, এই যে ও এর অর্থ দ্বিত্ব যেমন আছে কর্মত্ব অর্থ আছে, তাই তো? সেই কর্মত্বটা কোথায় আছে? ধবেতে আছে। তার মানে ধবনিষ্ঠ কর্মত্ব জনক ছেদন, ক্ষুদিরনিষ্ঠ কর্মত্ব জনক ছেদন, এইভাবে অর্থ বের করতে হবে। ঠিক আছে, এখন বোঝা গেল কি নাকি তাড়াতাড়ি হয়ে গেল? স্যার এই ধব আর ক্ষদির শব্দ দুটোর অর্থ কি? ধব একটা কাঠের নাম, প্রবাবলি পলাশ কাঠ, আর ক্ষদিরও একটা কাঠের নাম, আমি জানি না, মানে খিরিস কাঠকে যত মনে হচ্ছে ক্ষদির বলে বলা হয়, এতদূর সম্ভব দুটোই কাঠের নাম। ঠিক আছে, কারো কি জানা আছে ধব কি পলাশকে বলা হয়? তো কারো জানা আছে? জানি না স্যার। ওই ধব মানে পলাশ হতে পারে, ক্ষদির মানে খিরিস। ঠিক আছে, এরকমই কিছু হতে পারে, যাক দুটো কাঠের নাম। আচ্ছা, এরপরে আসুন সমাহার দ্বন্দ্বে। সমাহার দ্বন্দ্ব একটা উদাহরণ দিন। আরো আছে, একটু তাড়াতাড়ি করছি এই জন্য। করচরণম। হ্যাঁ বলুন আবার। করচরণম, ঠিক, করচরণম, করচরণম। করচরণম মানে কি? হাত পা যুক্ত। হ্যাঁ, করাশ্চ চরণাশ্চ তেষাম সমাহার, মানে করচরণ সমূহ বা করচরণ সমাহার, এই তো অর্থ, করচরণ সমাহার। দেখুন সমাহার দ্বন্দ্বে একটা এক্সট্রা অর্থকে আমরা পাচ্ছি, কোন অর্থকে? সমাহার রূপ অর্থকে পাচ্ছি, তাই তো? এখন করচরণম এটাকে যদি আমরা ভাঙি কি পাবো? কর পাবো, চরণ পাবো, তাই তো? কর শব্দের অর্থ কর, চরণ শব্দের অর্থ চরণ। এখন আমরা যদি এটাকে যোগ করি করা ভিন্ন চরণ হয়ে যাবে। ঠিক আছে, তাই আমরা করচরণ সমাহার এরূপ অর্থ তো পাবো না, সেজন্য বলা হয়েছে এখানে সমাহার দ্বন্দ্বে উত্তর পদে লক্ষণা করতে হবে, পরপদে সমাহারে লক্ষণা করতে হবে। মানে চরণ পদ থেকেই আমরা চরণ সমাহার এরূপ অর্থকে পেয়ে যাব। চরণ পদ থেকেই আমরা করচরণ সমাহার এরূপ অর্থকে পাবো, কিসের দ্বারা? লক্ষণার দ্বারা। করপদটা বা পূর্ব পদটা কি হয়ে যাবে? আগে পড়া হয়েছে এরকম কথা, তাৎপর্যের গ্রাহক হয়ে যাবে। তাহলে সমাহার দ্বন্দ্বে কিন্তু আমরা উত্তর পদ থেকেই লক্ষণার দ্বারা সমগ্র অর্থটাকে পাবো। সমাহার দ্বন্দ্বে উত্তর পদ থেকেই আমরা লক্ষণার দ্বারা সমগ্র অর্থটাকে পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে পূর্বপদ তাৎপর্য, এখানে ভিন্ন মত আছে। অন্যান্য অনেকে বলেন যে এখানে সমাহার দ্বন্দ্বে নাকি সমাহার রূপ অর্থ আসেই না, এরকম অনেকে বলেন। এই মত আপনারা যদি যারা জানতে চান তারা ভাষা পরিচ্ছেদ একটু দেখে নিতে পারেন, সেক্ষেত্রে লক্ষণা করতে হয় না। যারা বলেন সমাহার রূপ অর্থ আসেই না, সেখানে লক্ষণা করতে হয় না। যাই হোক, আর কি সমাস বাকি রয়ে গেল? দ্বন্দ্ব হলো, বহুব্রীহি হলো, তৎপুরুষ হলো, অব্যয়ী ভাব। হ্যাঁ, অব্যয়ী ভাব। অব্যয়ী ভাব সমাস যেমন ধরুন কি সমাস বলে? উপকুম্ভম। উপকুম্ভম মানে কি? কুম্ভস্য সমীপম। হ্যাঁ, কুম্ভস্য সমীপম বা কুম্ভ সমীপম, এরকম অর্থ আমরা পাবো, কুম্ভ সমীপ। আচ্ছা, এখানে উপকুম্ভ আছে, এখানে উপকুম্ভ আছে,
তো ভাঙলে কি পাবো? দুটো পদ পাবো, কি কি? উপ আর কুম্ভ। উপ আর কুম্ভ। উপ আর কুম্ভ। উপপদের অর্থ কি? সমীপ। সমীপ। কুম্ভ পদের অর্থ? কুম্ভ। কুম্ভ। কুম্ভ পদের অর্থ কুম্ভ। আচ্ছা, আমরা জানি অব্যয়ীভাব সমাসে কার অর্থে প্রাধান্য থাকে? পূর্বপদে। পূর্বপদে। পূর্ব পদের। তাহলে সমীপ কুম্ভের দিকে যাবে নাকি কুম্ভ সমীপের দিকে যাবে? কুম্ভ সমীপের দিকে। সমীপের দিকে যাবে। তাহলে সমীপই প্রধান এখানে। ব্যাস, এখানে এদিকে গেলাম। কি সম্বন্ধ হবে? এখন 7-5 চিন্তা করবেন না, একদম ডিরেক্টলি ভাবুন যে উপ এটা একটা নাম পদের অর্থ, কুম্ভ এটা একটা মানে উপ এটা একটা নাম পদ, তার অর্থ সমীপ। কুম্ভ এটা একটা নাম পদ, তার অর্থ কুম্ভ। তাহলে যখন সম্বন্ধ করব তাদের মধ্যে সাক্ষাৎ সম্বন্ধ, তখন কি সম্বন্ধে অন্যায় হবে? অবেদান। হ্যাঁ, অভেদ সম্বন্ধে অন্যায় হবে। ঠিক, অভেদ সম্বন্ধে অন্যায় হবে। তাহলে সমগ্র অর্থটা কি দাঁড়িয়ে যাবে? কুম্ভ অভেদ সমীপ, তাই না? সমীপ। কুম্ভা ভিন্ন সমীপ, এরকম অর্থ দাঁড়িয়ে যাবে। কুম্ভা ভিন্ন সমীপ, ঠিক আছে, এরকম অর্থ দাঁড়িয়ে যাবে। কিন্তু আমাদের কি উপকুম্ভম শব্দের অর্থ কি তাই? না, তাহলে কি অর্থ? কুম্ভের কাছে। কুম্ভের নিকটে। কুম্ভের নিকটে, ঠিক আছে। সেই জন্য এখানে কুম্ভ অ্যাকচুয়ালি কুম্ভের নিকট এরকম অর্থ, মানে কুম্ভ সম্বন্ধী যে সামীপ্য এরকম অর্থ। তো কুম্ভ সম্বন্ধী যে সামীপ্য, কুম্ভকে সম্বন্ধ করে যে সামীপ্যটা রয়েছে সেরকম অর্থ। তাই এখানে এই কুম্ভ পদে লক্ষণা করতে হবে, ঠিক আছে। কুম্ভ পদে লক্ষণা করে কুম্ভ সম্বন্ধী এরকম অর্থ করতে হবে। কুম্ভ সম্বন্ধী, কুম্ভ সম্বন্ধী এরকম অর্থ না করলে তাহলে তার সমীপতে অন্যায় করা যাবে। কুম্ভ সম্বন্ধী অভিন্ন সমীপ এরকম অর্থ আমরা পেয়ে যাব। কুম্ভ সম্বন্ধী অভিন্ন সমীপ, তাহলে সেটাই কুম্ভ সমীপ। কুম্ভ সমীপ আর কুম্ভ সম্বন্ধী অভিন্ন সমীপ একই কথা, ঠিক আছে। বেশ, এইভাবে তাহলে অব্যয়ীভাব সমাসে কোথায় লক্ষণা করতে হচ্ছে? অব্যয়ীভাব সমাসে উত্তর কোথায়? পদে। হ্যাঁ, উত্তর পদে। অব্যয়ীভাব সমাসে উত্তর পদে তৎসম্বন্ধী লক্ষণ। অব্যয়ীভাব সমাসে উত্তর পদে বা পরপদে তৎসম্বন্ধী লক্ষণ, এটা ঠিক তৎপুরুষের বিপরীত। তৎপুরুষ সমাসে কোথায় লক্ষণা করতে হয়? পূর্বপদে। পূর্বপদে। পূর্ব পদে। অব্যয়ীভাব সমাসে উত্তর পদে। উত্তর পদে। বেশ, আর একটা রয়ে গেল, আমাদের 4টে সমাসই হয়ে গেল। তৎপুরুষের একটা ভেদ রয়েছে কর্মধারায়। তৎপুরুষের একটা ভেদ রয়েছে কর্মধারায়। কখন তৎপুরুষকে আমরা কর্মধারয় সমাস বলি? যখন সমানাধিকরণ হয়। যখন সমানাধিকরণ হয়ে যায়, মানে সমান বিভক্তি বিশিষ্ট হয়ে যায়। ধরুন নীলম উৎপলম, নীলম উৎপলম, এটা সমাস করলে কি দাঁড়াবে? নীলোৎপলম। নীলোৎপলম মানে নীল, নীল, নীল যে উৎপল, নীল যে উৎপল। এখানেও কিন্তু নীল পদ নীল বিশিষ্ট অর্থ ধরতে হবে, ঠিক আছে। কারণ যেটাই নীল সেটাই উৎপল। নীলকে যদি আমরা রং রূপে ধরি, মানে বর্ণ রূপে ধরি, আর উৎপল কি দ্রব্য, উৎপল মানে পদ্ম, সেটা তো একটা দ্রব্য। গুণ আর দ্রব্য কখনো অভিন্ন হতে পারে না। দেখুন নীলম এখানে কোন বিভক্তি আছে? প্রথমা। উৎপলম এখানে কোন বিভক্তি আছে? প্রথমা। তার মানে 2 জায়গাতেই সমান বিভক্তি। আমরা জানি কি সমান বিভক্তিকয়োঃ কি? সমান বিভক্তিকয়োঃ অভেদান্বয়। দুটো সমান বিভক্তিক পদের অভেদ সম্বন্ধে অন্যায় হয়। কিন্তু নীল রং আর উৎপল হচ্ছে দ্রব্য, তাদের কি অভেদ সম্বন্ধে অন্যায় হতে পারে? হতে পারে না। তাই নীল বলতে এখানে নীল রং নয়, এখানে নীল রূপ বিশিষ্ট এইরূপ অর্থ ধরতে হবে। নীল রূপ বিশিষ্ট, এবারে নীল বিশিষ্ট, ঠিক আছে। তো যাই হোক, নীলোৎপলম এখান থেকে আমরা কি কি পাবো? নীলকে পাবো আর উৎপলকে পাবো। নীল মানে নীল বিশিষ্ট বা নীল, আর উৎপল মানে উৎপল বা পদ্ম। এখন সম্বন্ধ করলে অভেদ পাবো, অভেদ। ব্যাস, নীলা ভিন্ন উৎপল, তাই তো অর্থ। নীলোৎপলমেরও তাই তো অর্থ, নীলা ভিন্ন উৎপল। তাই এখানে কর্মধারয় সমাসে আমাদের কি করার দরকার নেই, লক্ষণা করার কোনো দরকার নেই। কর্মধারয় সমাসে দুটো পদের যা অর্থ সেটা সেই অর্থগুলোকে ড্র করলেই হয়ে যায়। কর্মধারয় সমাসে লক্ষণা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ব্যাস, তাহলে আমরা কি করলাম? তৎপুরুষ সমাসে কোথায় লক্ষণা করতে হবে? পূর্বপদে। পূর্বপদে। অব্যয়ীভাব সমাসে
উত্তরপদে। দ্বন্দ্ব সমাসের দু রকম, ইতরেতর দ্বন্দ্ব আর সমাহার। ইতরেতর দ্বন্দ্বতে কোথায় লক্ষণা করতে হবে? লক্ষণা হবে না, ইতরেতর দ্বন্দ্বে লক্ষণা হবে না। সমাহার দ্বন্দ্বে উত্তরপদে। হ্যাঁ। বহুব্রী সমাসে কোথায় লক্ষণা করতে হবে? উত্তরপদে। উত্তরপদ। করতে হবে। আর পূর্বপদ কি হয়ে যাবে? গ্রাহক হয়ে যাবে। ব্যাস, আমরা মোটামুটি এটা কমপ্লিট করে ফেললাম। আপনারা এই সমাসের বিষয়ে আরো অধিক জানতে গেলে আপনারা ওই ভাষা পরিচ্ছেদে যে শব্দখণ্ড আছে না, ওই শব্দখণ্ডের শেষের দিকটাতে পড়বেন। ওইখানে আছে ওই একই বিষয়গুলো, ওইখানে আছে আরো কিছু কিছু যুক্তি সেখানে দেওয়া থাকবে। আমরা অল্প সময়ের মধ্যে পুরোটা কভার করা তো যাবে না, সেখানে সেইটা পড়ে নিতে পারেন। ঠিক আছে, সেখানে আরো ভালো আলোচনা রয়েছে। হ্যাঁ, দ্বিগু সমাস কিরকম উদাহরণ বলুন? সেই উদাহরণের অর্থ দেখলেই বোঝা যাবে। উদাহরণ বলুন। ত্রিভুবনম। ত্রিভুবনম, ত্রিভুবনম, এটার বিগ্রহ কি? ত্রয়াণাং ভুবনানাং সমাহার। ত্রয়াণাম ভুবনানাম সমাহার। কি? সমাহার। দেখুন, এক্সট্রা একটা অর্থ বোঝা যাচ্ছে এখান থেকে, এটা খুব ক্লিয়ার। এখান থেকে অর্থটা ত্রিভুবনম, এখান থেকে এইটাকে ভাঙলে আমরা কটা পদ পাবো? দুটো। কি? ত্রি আর ভুবন। ত্রি শব্দের অর্থ কি? সংখ্যা। হ্যাঁ, ত্রি শব্দের অর্থ তিন। আমরা সেটা কি বলবো? ত্রি বলেই বলি। ভুবন শব্দের অর্থ ভুবন। ঠিক আছে, এখন দেখুন সংখ্যা, এটা ত্রিপদের অর্থ, এটা ভুবনের অর্থ। ত্রি অভিন্ন ভুবন, সেটা ঠিক হতে পারে। কারণ কি, তিন সংখ্যা বিশিষ্ট যে ভুবন সে ত্রি অভিন্ন ভুবন হতে পারে, কিন্তু এই ত্রিভুবনের অর্থ কি তাই? না, তিন ত্রি অভিন্ন ভুবন এমন তো নয়। এখানে একটা এক্সট্রা কথা আছে। কি কথা? সমাহার। তাহলে এটা একদম বোঝা যাচ্ছে। কি করতে হবে? লক্ষণা করতে হবে। ব্যাস, ভুবন শব্দে লক্ষণা করতে হবে। ভুবন সমাহার এরকম লক্ষণা করতে হবে। ঠিক আছে, ভুবন সমাহারও এরকম লক্ষণা করতে হবে। দ্বিগু সমাস এইভাবে লক্ষণা করতে হবে। যদি এই ভাষা পরিচিতের ওইখানে কিন্তু দ্বিগু সমাসের বর্ণনা করা নেই। ঠিক আছে, কেন করেননি আমি জানি না। হয়তো এটা ওই সমাহার যেহেতু অর্থ আছে, সমাহারের একটা আলোচনা তো অলরেডি হয়ে গেছে কোথায়? সমাহার দ্বন্দ্বে, তাই জন্য আর আলোচনাটা হয়তো করেননি। ঠিক আছে, ব্যাস। একশেষ রয়েছে, একশেষেরও আলোচনা রয়েছে। যেমন ধরুন, একশেষ কত প্রকার? একশেষও দুই প্রকার, স্বরূপ একশেষ, বিরূপ একশেষ। স্বরূপ একশেষের কোন লক্ষণা টক্ষণা করতে হবে না। বিরূপ একশেষ আছে, যেমন মাতা চ পিতা চ, মাতা চ পিতা চ, এখান থেকে কি হয়? পিতরৌ। পিতরৌ, এই পিতরৌকে ভাঙলে কি পাবো? পিতৃযুক্ত কি আছে? কোন প্রত্যয়? পিতৃ শব্দের অর্থ কি? পিতা। পিতা। পিতরৌ বলতে কাকে বুঝি আমরা? মাতা পিতা উভয়কে বুঝি, তাই তো? তাই এখানে লক্ষণা করতে হবে। পিতৃ শব্দে লক্ষণা করে মাতা পিতা এরকম বুঝতে হবে। মাতা পিতা এর দুজনকে বুঝতে হবে। ঠিক আছে, এটা বিরূপ একশেষ, এটা স্বরূপ একশেষ নয়, এটা বিরূপ একশেষ। বিরূপ একশেষ স্থলে কিন্তু লক্ষণা করতে হবে। বিরূপ একশেষ স্থলে লক্ষণা করতে হবে, স্বরূপ একশেষ স্থলে লক্ষণা করতে হয় না। কেন করতে? দেখুন, আমরা যখন বলি ঘটাহা, এখানে অ্যাকচুয়ালি কতগুলো ঘটের কথা বলা হচ্ছে? অনেকগুলো ঘটের কথা বলা হচ্ছে। মানে ঘট শব্দের উত্তর কোন প্রত্যয় করা হয়েছে? যশ। এই অনেকগুলো ঘটের কথা বলা হচ্ছে। কি ঘটহ এরকম অনেক ঘট ছিল, তার উত্তর যশ প্রত্যয় করে সবগুলোর এই সব মানে ঘট 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 এই সবার একটা একশেষ করে আমরা একটা ঘটকে নিয়ে এসেছি, তার উত্তর যশ প্রত্যয় করা হয়েছে। এই ঘট থেকে কাকে বোঝাবে? ঘটকে বোঝাবে। কিন্তু এই ঘটের মধ্যে তো ঘটত্ব আছে, সেই ঘটত্বের দ্বারা কিন্তু একটা ঘটকে এখানে বোঝায় না, নানা ঘটকে বুঝিয়ে যেতে পারে, এবং যশ প্রত্যয় তো আছেই তার তাৎপর্যের গ্রাহক হিসেবে। তাই স্বরূপ একশেষ স্থলে লক্ষণা করতে হয় না। এই একটা ঘট থেকে অনেক ঘটকে বোঝানো যেতে পারে, কারণ ওই ঘটের মধ্যে যে ঘটত্ব আছে তার দ্বারা। ঠিক আছে, কিন্তু এইখানে তা হয় না। পিতৃ শব্দের মধ্যে যে পিতা আছে তার মধ্যে পিতৃত্ব আছে। পিতৃত্ব জাতি তো আর মাতার মধ্যে থাকে না, পিতৃত্ব জাতি কেবল পিতার মধ্যেই থাকে। তাই পিতৃত্ব জাতির দ্বারা
আমরা মাতাকে আনতে পারবো না, তাই মাতাতেও লক্ষণা করতে হবে। কিন্তু এইখানে ঘটা এই স্থলে লক্ষণা করার দরকার নেই, কারণ ঘটত্বের দ্বারা আমরা অনেক ঘটকে নিয়ে আসতে পারি, তাই এখানে লক্ষণা করার কোনো অসুবিধা, এই লক্ষণা করার কোনো প্রয়োজনীয়তা এখানে নেই। তাহলে স্বরূপ একোষের স্থলে লক্ষণা হয় না, কিন্তু বিরূপ একোষের স্থলে লক্ষণা হয়। ঠিক আছে, বেশ, এই আমাদের মোটামুটি আমাদের যা আলোচনা করার ছিল হয়ে গেছে। এর উপর এটা খুবই সাধারণ আলোচনা হলো, মানে শব্দবোধ বুঝতে গেলে একেবারে প্রাইমারি লেভেলে আমরা আলোচনা করে ফেললাম, কিন্তু এইবারে এইটা দিয়েই কাজ চালিয়ে নেওয়া যায় সব জায়গাতে। বিশেষ বিশেষ অর্থ যদি জানতে হয়, আপনারা প্রত্যেক কারক প্রকরণের সূত্রগুলো ধরে ধরে পড়বেন। সেই সূত্রগুলোর মধ্যে যে যে উদাহরণ আছে, সেই উদাহরণগুলোর শব্দবোধ করার চেষ্টা করুন। ওইখানে যে বিভক্তিগুলো আছে না, ওই বিভক্তিটা অ্যাকচুয়ালি কোন সূত্র দিয়ে হয়েছে, সেটা কোন অর্থে হয়েছে, অ্যাকচুয়ালি তার অর্থটা কি, সেই অর্থটাকে বের করার চেষ্টা করুন। সেই অর্থটাকে ওখানে পুট করে তারপর অন্বয় করার চেষ্টা করুন। নিজেরা মানে যা এখানে পড়া হয়েছে তার উপর ভিত্তি করে নিজেরা করুন, হয়ে যাবে। ঠিক আছে, আজকে একটু তাড়াতাড়ি পড়া হলো, কিছু করার নেই, অনেকটা বিষয় ছিল তো। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, অব্যয়ভাবে আপনি কোন পদে লক্ষণাটা হবে বললেন? মানে পরপদে, 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 মানে কুম্ভতে লক্ষণাটা হচ্ছে। হ্যাঁ কুম্ভতে। আর আরেকটাও জিজ্ঞেস করছিলাম, যেটা কারক ষষ্ঠী আপনি দেখাচ্ছিলেন, ওইটার শব্দবোধটা আরেকবার যদি একটুখানি দেখান, ওইখানটা আমার একটুখানি গন্ডগোল হয়ে গেছে, ওই অভেদ সম্বন্ধ যেখানটা হচ্ছে সেই জায়গাটা, মানে লেখাটা ওখানটায় কিরাম হবে একটু বলে দিলে। হ্যাঁ এই যে এইখানে, হ্যাঁ এটা কি, এটা না, কোথায়? আচ্ছা কারক ছিল অন্যস্য, হ্যাঁ অন্যস্য পক্তা চৈত্র, হ্যাঁ এইখানে, হ্যাঁ এটা কি কোন জায়গাটা? অন্যনিষ্ঠ কর্মত্বজনক, পাকজনক, তারপর কৃত্যাশ্রয়, অভেদটা ওখানটায় কিভাবে বলবো? কৃত্যাশ্রয়া ভিন্ন। দেখুন অভেদকে আমরা অভিন্নত্ব বলে লিখতে পারি, তো অভিন্নত্ব করেছি, এখানে তুয়াটাকে তুলে দেবো, কৃত্যাশ্রয়া ভিন্ন চৈত্র, কৃত্যাশ্রয়া ভিন্ন চৈত্র, অথবা কর্তৃ অভিন্ন চৈত্র। কর্তৃযুক্ত অভিন্ন, এটা সন্ধি করলে কি হবে? কর্তৃযুক্ত অভিন্ন সন্ধি করলে কি হবে? কর্তৃভিন্ন, কর্তৃভিন্ন, কর্তৃভিন্ন এরকম হবে, কর্তৃভিন্ন চৈত্র অথবা কৃত্যাশ্রয়া ভিন্ন চৈত্র। ঠিক আছে, ঠিক আছে স্যার। দ্বন্দ্বটা ওই ধবক্ষদিরও আমার কানেকশনটা ওই সময় কেটে গেছিল, যদি একটু ছোট্ট করে এক লাইন কি দু লাইন একটু বলেন। দ্বন্দ্ব সমাসে লক্ষণা করতে হয় না, কেন বলুন তো? কারণ দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই তো প্রধান, তাই উভয় পদই কিন্তু ওই ক্রিয়াপদে গিয়ে অন্বিত হয়, তাই না? ধব খদিরও ছিন্ধি মানে বলা হচ্ছে ধবকেও ছেদন করো, খদিরকেও ছেদন করো। তার মানে ছেদন ক্রিয়াতে ধবেরও আলাদা করে অন্বয় হবে, খদিরেরও আলাদা করে অন্বয় হবে। ধব তার সাথে খদিরের অন্বয় করার যেহেতু কোনো দরকার নেই, তাই এখানে লক্ষণা করারও কোনো প্রয়োজন নেই। এইটুকু এখানকার বক্তব্য। এটা ইতরে ইতরে দ্বন্দ্ব সমাস? হ্যাঁ ইতরেতর দ্বন্দ্ব সমাসে, ইতরেতর দ্বন্দ্ব সমাসে। আর সমাহার দ্বন্দ্বের ক্ষেত্রে কি হয়? সমাহার দ্বন্দ্বের প্রধানটা কি? সমাহার দ্বন্দ্বে প্রধান বিষয়টা কি? সমাহার। কারো কোনো পদের অর্থ প্রধান নয়, সেখানে সমাহার অর্থটা প্রধান। ঠিক আছে, সমাহার অর্থটা প্রধান, কিন্তু সমাহার অর্থটা তো ওই বিগ্রহ বাক্যের যে পদগুলো রয়েছে তার মধ্যে থাকে না, তার মানে নিশ্চয়ই লক্ষণা করে আনতে হবে। কোন পদে লক্ষণা করব? কোন পদে বলা হলো লক্ষণা করার জন্য? উত্তর পদে, উত্তর পদে, ওটা স্যার শুনেছি, উত্তর পদে চরণ চরণ। আর স্যার ওই একোশেষটার কি হবে ওইটা শব্দবোধটা তাহলে? একোশেষ পিতরও যেটা বললেন, পিতরও বলা হয়েছে তো, তাহলে ধরুন একটা বাক্য লিখুন যে পিতরৌ স্মরতি, পিতরৌ স্মরতি, এরকম বাক্য লিখুন। রামঃ পিতরৌ
স্মরতি এর মানে কি? রাম পিতামাতাকে স্মরণ করছে। হ্যাঁ, রাম মাতা পিতাকে স্মরণ করছে। ঠিক আছে। আচ্ছা, এই বাক্যে প্রধান বিশেষ্য কি হবে? লাস্টে রাখবো আমরা রামকে। তাহলে পিতরৌ এটাকে ভাঙলে কি পাবো? পিতৃযুক্ত ও ঔ। স্মরতিকে ভাঙলে কি পাবো? স্মৃযুক্ত নীতি। তি। রামকে ভাঙলে পাবো রামযুক্ত সু। আচ্ছা, এই পিতৃপদ কাকে বোঝাচ্ছে? কেবল পিতাকে বোঝাচ্ছে কি? না এই পিতামাতা। পিতৃপদের শক্তিলভ্য অর্থ পিতা, কিন্তু এখানে আমরা কাকে কি লিখবো? মাতা পিতা উভয়কে লিখবো। ঠিক আছে, মাতা পিতা, মাতা পিতা উভয়। ঠিক আছে, এরকম লিখবো। আচ্ছা, ঔ পদের অর্থ কি হবে? দিত্য। ঔ পদের অর্থ দিত্য। দ্বিত্ব তো গৌণ অর্থ, কিন্তু স্মরণের প্রতি পিতরৌ এখানে কি মানে পিতামাতা কি, কার স্মরণ করব? এই ঔটা কোন কোন বিভক্তি? কর্ম বিভক্তি না, এটা দ্বিতীয় বিভক্তি। তো কর্ম কর্ম হ্যাঁ দ্বিতীয় কর্ম বিভক্তির অর্থ কি হয়? নিশ্চয়। দ্বিতীয় বিভক্তির অর্থ কি হয়? কর্ম, কর্মত্ব, কর্মত্ব। কিন্তু এখানে যে ক্রিয়াটা রয়েছে সেটা স্মরণ। স্মরণ অ্যাকচুয়ালি কি? এক প্রকার স্মরণ, এক প্রকার কি জ্ঞান, তাই তো? স্মরণ যেহেতু এক প্রকার জ্ঞান, আমরা আগে পড়েছি যখন ধাতুর অর্থ সবিষয়ক হয় তখন সেখানে কর্মত্বটা অ্যাকচুয়ালি কর্মত্ব হয় না, কি হয়? বিষয়ত্ব। বিষয়ত্ব। এই জায়গায় আমরা লিখবো বিষয়ত্ব। ঠিক আছে। আচ্ছা, তি এর অর্থ কৃতি। কৃতি। কৃতি হবে আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব। এসব ভুলে যাচ্ছেন তো। আরে এক জায়গাতে ছেড়ে অন্য জায়গাতে গেলেই মুশকিল, সব কটা জায়গাতে অন্বিত হবে সেই কথাগুলো। আমরা বলেছি ধাতুর অর্থ যদি স্মরণ হয় এটা তো জ্ঞান, তাই না? এটা তো জ্ঞান। তি এর অর্থ যদি কৃতি করি তাহলে কোন সম্বন্ধে অন্যায় করতে হবে? অনুকূলত্ব সম্বন্ধে। কিন্তু জ্ঞানানুকূল কৃতি কখনো হয় কি? জ্ঞানজনক কৃতি কি হয়? হয় না। সেজন্য ওখানে আশ্রয়ত্ব সম্বন্ধ করতে হবে, আশ্রয়ত্ব। আর রাম আর সু এর অর্থ রাম। ঠিক আছে, এবার দেখুন অন্যয় করুন। পিতা মাতা এরা কর্মত্বে যাবে, কি হবে সম্বন্ধটা? বা বিষয়ত্বে যাবে, সম্বন্ধটা কি হবে? আরে বিষয়টা কে এখানে? স্মরণের বিষয়টা কে? পিতা মাতা। পিতা মাতা। তাহলে বিষয়ত্ব কোথায় আছে? পিতা মাতাতে। তাহলে মাতা পিতার মধ্যে বিষয়ত্ব রয়েছে, তাহলে মাতা পিতার দিক থেকে যখন বিষয়ত্বে আমরা আসবো সম্বন্ধ কি হবে? আশ্রিতত্ব। হ্যাঁ, নিষ্ঠত্ব বা আশ্রিতত্ব। ঠিক আছে। আর এই বিষয়ত্বের থেকে যখন স্মরণে যাব, যেমন ভাবে জ্ঞানে অন্যায় করেছিলাম ঠিক এক্স্যাক্টলি তাই, বিষয়ত্ব থেকে যখন স্মরণে যাব সম্বন্ধ কি হবে? নিরূপকত্ব। নিরূপকত্ব। ওই বিষয়ত্বের নিরূপক হবে স্মরণ, নিরূপকত্ব। স্মরণের থেকে আশ্রয়ত্বে যখন যাব নিরূপিতত্ব। নিরূপিতত্ব। জ্ঞান থেকে আশ্রয়ত্ব যখন যাচ্ছিলাম নিরূপিতত্ব সম্বন্ধ করছিলাম না। আর এই আশ্রয়ত্ব থেকে রামে যখন যাব আশ্রয়ত্ব সম্বন্ধ। আশ্রয়ত্ব। তাহলে টোটাল শব্দবোধটা কি হবে? মাতা পিতৃনিষ্ঠ বিষয়ত্ব নিরূপক স্মরণ নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় রাম। মাতা পিতৃনিষ্ঠ বিষয়ত্ব নিরূপক স্মরণ নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় রাম। এই বাক্যটার সহজ কথায় কি বোধ? যে মাতা পিতা বিষয়ক স্মরণের আশ্রয় রাম, মানে মাতা পিতাকে রাম স্মরণ করছে, মানে মাতা পিতা বিষয়ক স্মরণ আশ্রয় রাম। ব্যাস, সেইটাকে এরকম আমরা প্রক্রিয়ার ভাষায় লিখলে এরকম ভাবে হবে, মাতা পিতৃনিষ্ঠ বিষয়ত্ব নিরূপক স্মরণ নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় রাম। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ঠিক আছে। লক্ষণটা কোথায় হয়েছে? এই বাক্যে লক্ষণটা কোথায় হয়েছে? পিতৃপদে। কারণ ওই পিতৃপদটা এখানে কি পদ? একশেষ। ওটা মাতা চ পিতা চ, এই একটা বিগ্রহ ছিল, তার একশেষ করে ওখানে পিতৃ লেখা হয়েছে। ঠিক আছে, এটা কি ধরনের একশেষ? একশেষ দুই প্রকার, তার মধ্যে কি ধরনের একশেষ? বিরূপ একশেষ। তাহলে বিরূপ একশেষ যেখানে হয় সেখানে কিন্তু লক্ষণা করতে হবে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। থ্যাংক ইউ।
ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমরা এখানে এই ক্লাসটা শেষ করছি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ। ঠিক আছে, রাখলাম। আপনারা কিন্তু চেষ্টা করবেন এখানে মানে এখানে ছেড়ে দেবেন না, এটা সাধারণ ভাবে হলো। এবার প্রত্যেকটা বিষয় ধরে ধরে, প্রত্যেকটা সূত্রকে ধরে ধরে আপনাদের আলাদা করে চেষ্টা করবেন। নিজেরা যত চেষ্টা করবেন তত ভালো। ঠিক আছে, রাখলাম। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন।